আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যেমন তোমরা জানো, গতকাল থেকে নতুন ভাবে ভিডিও করা শুরু হয়েছে। আমাদের স্কুলে কি কি পড়ানো হচ্ছে, প্রাক প্রাথমিক থেকে একদম পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকেও দ্বিতীয় পর্ব তোমরা দেখতে পারো। আজকে 2 সেপ্টেম্বর আমাদের স্কুলে কি কি পড়ানো হয়েছে সেটা নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি। আর গতকালের ভিডিও যারা দেখোনি, ডেসক্রিপশনে লিংক থাকবে কিংবা প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পারো, তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখে নি আজকে কি কি পড়া হয়েছে। প্রথমে বলি প্রাক প্রাথমিক। দেখো, প্রাক প্রাথমিকে কালকে বাংলায় আকার যোগে শব্দ শেখানো হয়েছিল। যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে ইকার যোগে শব্দ শেখানো হয়েছে। কালকে এবিসি দিয়ে 3টে করে ওয়ার্ড শেখানো হয়েছিল। ওয়ার্ডগুলো কিভাবে ফরমেশন হবে সেগুলো বলা হয়েছিল। আজকে ডিইএফ নিয়ে 3টে করে ওয়ার্ড তৈরি করা শেখানো হয়েছে। আর কালকে 20 থেকে 30 পর্যন্ত বানান লিখতে দেওয়া হয়েছিল। আজকে 31 থেকে 39 পর্যন্ত ওদের বানান লিখতে দেওয়া হবে। এটা আমাদের স্কুলে প্রাক প্রাথমিকে পড়ানো হয়েছে। আজকে ইকার যোগে যে সকল শব্দগুলো লেখানো হয়েছে, কিমি, দিদি, শিশি, তিমি, বিলি, চিল, ডিম, মিল, হিম, ঝিল, গিরি, লিখি, ঘড়ি, কলি, পড়ি, দড়ি, চলি, বলি, শনি, জমি। দেখো, প্রত্যেকটি শব্দ কিন্তু হস্যিকার যোগ করে লেখা আছে। কোনোটা 2টো হস্যিকার আছে, কোনোটা আবার একটা হস্যিকার আছে। কোনোটা পরে হস্যি, তারপরটা নেই, তারপরটা কোনোটায় আগে হস্যি, পরেরটা নেই। এরকমভাবেই লেখানো হয়েছে। আর ইংরেজিতে লেখানো হয়েছে ডি দিয়ে যে ওয়ার্ডগুলো, ডগ, ডে, ডিয়ার, ডোর, ডল, ই দিয়ে ইট, এগ, ইয়ার, আই, ইগল, এফ দিয়ে হচ্ছে ফ্যান, ফ্যাট, ফ্রাই, ফেস আর ফ্রগ। একটা ইংরেজিতে লেখানো হয়েছে, অভ্যাস করানো হয়েছে, হাতে লেখা জোর দেওয়া হয়েছে। আর বাংলায় গণিতে 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39 এই কটাই গণিতে বানান করে লিখতে দেওয়া হয়েছিল। এইভাবেই প্রাক প্রাথমিকের পড়াটা আজকে শেষ হয়েছে। এরপর আমরা ক্লাস 1-এ পড়ে দেখে নেব। তারপরে ক্লাস 1-এ কালকে কন্টিনিউশনের পর বাংলায় 228 পাতা আমার বইয়ের 3য় পর্ব থেকে নেওয়া হচ্ছে। 228 পাতা, ইংরেজিতে 227 পাতা আর গণিতে 229 পাতা পড়া হয়েছে। আমরা পরপর এগুলো দেখে নেব। তারপরে 227 পাতায় দেখো কয়েকটা ইংরেজি শব্দ বলা আছে, ওয়ার্ড বলা আছে, ছবিও দেওয়া আছে। এখানে বলা আছে বি, বি ডাবল ই, বি। এটা হচ্ছে মৌমাছি। এটা হচ্ছে জিপ, জে ডাবল ই পি, জিপ মানে জিপ গাড়ি। এটা হচ্ছে সিড, এস ডাবল ই ডি, সিড, সিড মানে হচ্ছে বীজ। ফলের মধ্যে যে বীজ থাকে না, সেটার কথাই বলা হয়েছে। তারপরে দেখো এটা হচ্ছে ট্রি, ট্রি টি আর ডাবল ই, ট্রি, ট্রি মানে তো গাছ। আর এটা হচ্ছে কুইন, কিউ ইউ ডাবল ই এন, কুইন, কুইন মানে রানী। দেখো সবকটা বাংলা মানেও বলে দেওয়া হচ্ছে। এখানে বুঝতে পারবে ডবল ই আছে, এখানে ডবল ই মাঝে রয়েছে, এখানেও ডবল ই মাঝে রয়েছে, এখানে শেষে রয়েছে, এখানে ডবল ই শেষে, এখানে ডবল ই ওয়ার্ডটার শেষে রয়েছে। এই দুটোতে 3টেতে জিপ, সিড, কুইন, এই 3টেতে মাঝে রয়েছে। দেখো এখান থেকে আমাদের সঠিকভাবে উচ্চারণটা শিখতে হবে। এইরকম আরও কোনো ওয়ার্ড পাওয়া যায় কি না সেগুলো একবার দেখে নিই। দেখো নিচেই বলা রয়েছে, এগুলো আমরা ভালো করে দেখব আর বুঝব। কি আছে দেখো, সি, এস ডাবল ই, সি, সি মানে তো দেখা। আমরা যখন কাউকে দেখি তখন সি হবে, ঠিক আছে? কোনো ছবি দেখি, বই দেখি, তখন সি হচ্ছে। এটা হচ্ছে পিল, পি ডাবল ই এল, পিল। পিল মানে কি বলতো? খোসা, কলার খোসা। আমরা দেখেছি, জানো তো, কলার খোসা যেখানে সেখানে ফেলতে নেই। তোমরা সঠিক জায়গায় ডাস্টবিনের মধ্যে ফেলবে। রাস্তাঘাটে কলা খোসা পড়ে থাকলে অনেকে পিছল যেতে পারে, তো এটা মনে রাখবে। পিল মানে হচ্ছে খোসা। মিট, মিট মানে
সাক্ষাৎ করা, দেখা করা। ধরো কারোর সঙ্গে আমার কারো দেখা হলো, আমরা হ্যান্ডশেক করব, নমস্কার করব, আদাব করব, তো সেই অবস্থায় বলা হচ্ছে মিট, একজনের সঙ্গে একজনের সাক্ষাৎ হওয়া। এটা অনেক সময় বলা হয় দেখা। তাহলে এই দেখা আর এই দেখা আলাদা, কিন্তু এটা আমি নিজের চোখ দিয়ে দেখছি, এটা একজনের সঙ্গে একজনের দেখা হচ্ছে। এটা হচ্ছে পিপ, দেখো এটাও কিন্তু মানে হচ্ছে দেখা, কিন্তু পিপ মানে হচ্ছে উঁকি দিয়ে দেখা, লুকিয়ে দেখা, যেমন তোমাকে দেখাচ্ছি ঠিক তেমনভাবে দেখা। এটা হচ্ছে পিপ মানে উঁকি মারা। এটা হচ্ছে কিপ, KEEP, কিপ। কিপ মানে রাখা, কোনো একটা জিনিস আমি কোথাও রাখছি, হয়তো বাচ্চার নাগালের বাইরে মা উঁচুতে কোনো জিনিস তুলে রাখছে, সেটাকে বলা হচ্ছে কিপ। কোনো জিনিসকে কোথাও রাখাটাকে বলা হচ্ছে কিপ, ঠিক আছে। এটা হচ্ছে ফিড, ফিড মানে হচ্ছে খাওয়ানো, আমাদের মা খাওয়ান, এটা খাওয়ানো, বা পাখিকে পাখির মা খাওয়ায়, সেটা হচ্ছে ফিড। এখান থেকে তাহলে আমরা অনেক কিছুই জানতে পারলাম। সি, পিল, মিট, পিপ, কিপ, ফিড, বাংলা মানেগুলো দেখে নেবো আমরা, ঠিক আছে। তারপরে দেখো লেটস লিসন অ্যান্ড সে, শোনো আর বলো। লিসন মানে শোনা, আর সে মানে হচ্ছে বলা। কি শুনতে বলেছে, কি বলতে বলেছে, চলো আমরা একবার দেখে নিই। দ্য বি ইজ অন দ্য ট্রি, মৌমাছি গাছের ওপরে। দেখো সি কিপস দ্য সিড, সে মেয়েটি বীজটিকে রাখে। কিপস মানে রাখা, এইমাত্র বললাম কিপ মানে রাখা, সেটা কিপস। আই সি দ্য জিপ, আমি জিপ গাড়ি দেখি। দ্য বেবি হ্যাজ পিঙ্ক ফিট, বাচ্চাটির গোলাপি রঙের পায়ের পাতা আছে। দেখো এই সবগুলো তোমাদের বলে দিচ্ছি, বাংলা মানে বলে দিচ্ছি, ছবিও তোমরা দেখে নিতে পারছো। আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো পড়াটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাওয়া যাক। এইখানে কি আছে, ছক থেকে কথা খুঁজে গোল করে লিখি। এখানে ছক ছিল, গোল করে দিয়েছি। দেখো এখানে গোল করেছি, এইখানে গোল করেছি। এটা হচ্ছে মুদি, ময়স্যু দয়সী, আগের দিনই পড়েছিলাম হরিমুদি। দেখো এখানে লিখতে হবে মুদি। এটা হচ্ছে ঢেঁকি, ঠিক আছে। এটা হচ্ছে তেল, এটা মুড়ি। যারা যারা আগের দিনে ভিডিওটা দেখেনি অবশ্যই দেখে নেবে, নইলে এটা বুঝতে পারবে না। এটা হচ্ছে মাঝখান, দেখো গোল করে দেওয়া হয়েছে, দিঘি তার মাঝখানটিতে, এটা যে মাঝখান, এখানে লেখা রয়েছে। চুন, দেখো এটা হচ্ছে জল, জল নিতে আসে যত মেয়ে জল। এরপরে দেখো এটা আছে ভাত, ভয়াকার, এখানে লেখা রয়েছে, কই এই তো ভাত লেখা রয়েছে। তারপরে বেদ, বয়কার বেদ, এখানে লেখা রয়েছে। মুরগির জয়াকার মজাম, লয়া আকার লাল, রয় আকার রাত, ডয় হস্যই ম ডিম, তালিবেশ্বয় দিঘি ত শীত, ব ক বক। এইভাবে এগুলো লিখবে আর বলবে। শুধু লিখলে হবে না, তোমাদের উচ্চারণ করতে হবে, বলতে হবে, তাহলে পড়াটা সঠিকভাবে অভ্যাস করা হবে। তারপরে দেখো দারুণ একটা মজার জিনিস দিয়েছে, ছক থেকে কথা বানায়। এইখানে কিছু বর্ণ বলা রয়েছে, এখানেও কিছু রয়েছে, এদের সঙ্গে মিল করতে হবে। যেমন দেখো এই ত আকার, ত আকার তা হয়, এর সঙ্গে দেখো এইখানে রয়েছে ল, এখানে 1 আর এখানে 3, দেখো 1 আর 3 রয়েছে, ত আকার ল তাল হয়েছে। সেরকমভাবে দেখো এখানে পয়াকার আর এইখানে ডয়শূন্য আকার, পয়াকার ডয়শূন্য আকার পাড়া, তাহলে এখানে 2 লিখেছি, আর এখান থেকে 7 নিয়ে গিয়ে 7 লিখেছি। বোঝা যাচ্ছে? ছায় ঘোমটা মুখে টানিয়ে আছে আমাদের পাড়াখানি, ওই পাড়াটা এখানে লেখা রয়েছে। তারপরে 3এরটা আছে কি কয়াকার, আর দেখো ওই উপরটা আছে ক, কয়াকার ক কাক হচ্ছে। দেখো তোমরা, আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। তারপরে 4টা ড আছে ডয়স্যু, আর 5এরটা ব আছে ডয়স্যু বা ডুব। তারপরে 6 আকার 29 আকার, এখান থেকে 5 এসছে, ওখান থেকে 4 এসছে, ছায়া হয়েছে। তারপরে 6টা হচ্ছে বক, এখান থেকে ব, 6 নম্বরে ব, আর ওই 1 নম্বর থেকে এসছে ক, হয়ে গেছে বক। তারপরে মুড়ি, ময়স্যু, আর দেখো এখান থেকে ডয়শূন্য এসছে মুড়ি, তাহলে এখানে 7 বসছে, এখান থেকে 2 বসছে। তারপরে চুন, দেখে নাও চুনটা কোথায় আছে, চয়াস্যু আর দন্ত ন, দুটোই 8-8 আছে, অসুবিধা কিছু নেই। দেখো এইভাবেই সুন্দরভাবে আমরা ছকটা কিন্তু তৈরি করতে পারলাম, বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপরে দেখি, আচ্ছা আবার এসেছে আমাদের কাছে ওই রকম বানাতে,
আমরা তো আগেই শিখিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হবে না। দেখো 10 তো 0 1 2 3 4 5 6 7 8 9 10 পরপর বসিয়ে দিয়েছি। এবার উল্টো দিকতে বসাবো 0 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। এবার মিলিয়ে দেখে নেবো 10 আর 0 10 হচ্ছে, 9-এর সাথে 1 যোগ করলেও 10 হয়, 8-এর সাথে 2 যোগ করবো, 8-এর পর 9 10 2 যোগ করলে 10 হচ্ছে, 7-এর পরে 3 ঘর গুনবো, 7-এর পর 8 9 10 তাহলেও 10 হচ্ছে, 6-এর পরে 4 ঘর গুনবো, 6-এর পর 7 8 9 10 দেখো 5 আর 5-এর 10, 6 আর 4-এর 10, 7 আর 3-এর 10, আর 2 আর 8-এর যোগ করলে 10, 1-এর সঙ্গে 9 যোগ করলে 10, সবার শেষে 0-এর সঙ্গে 10 যোগ করলে 10 হয়। এইভাবে তোমরা নিজের ইচ্ছে মতো বানাতে পারো, খুব সোজা এবং খুব মজার জিনিস এগুলো কিন্তু। বাবা এরপরে 15 দেখিয়েছে, খুব মজা, দেখে নাও। আর বলছি না কিন্তু এত করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আর উল্টো দিয়ে খুললে এখান থেকে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এরপরে পরপর যোগ করে দেখে নেবে, সবকটা কিন্তু যোগ করলে 15ই হচ্ছে। ঠিক আছে? এরপর ক্লাস 2 এ দেখো, ক্লাস 2 এ আমাদের রয়েছে বাংলায় 180 পাতা, ইংরেজিতে 190 পাতা, আর গণিতে 183 পাতা পাওয়াটা পড়ানো হয়েছে। এগুলো আমরা পরপর দেখে নেব। কিছু শব্দার্থ রয়েছে, তোমরা এগুলো অবশ্যই মুখস্থ করবে। মাইল ফলক মানে পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পাথরের ফলক। তোমরা যেটা বললাম, এক জায়গা থেকে অন্য জায়গায় দূরত্ব বোঝানোর জন্য মাইল ফলক ব্যবহার করা হয়। নির্ভুল, নির্ভুল মানে যেটা ভুল নয়, তার মানে ঠিক। স্মৃতিশক্তি মানে মনে রাখার ক্ষমতা, আমরা কোনো জিনিস কতটা মনে রাখতে পারি তার ক্ষমতাটাকে বিচার করা হয় স্মৃতিশক্তি দিয়ে। নজর মানে দৃষ্টি, আমি কোনো দিকে তাকাচ্ছি, এটা হচ্ছে আমার নজর বা দৃষ্টি বলা হয়। দিকপাল, দিকপাল মানে হচ্ছে বিখ্যাত, একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেটা এখানে বলার চেষ্টা করা হয়েছে। এরপরে দেখো হাতে কলমে কিছু প্রশ্ন উত্তর রয়েছে। আমি জানি তোমরা পারবে, তবু আমি তোমাদের একটুখানি সাহায্য করে দেওয়ার চেষ্টা করছি। যদি গল্পটা ভালো করে পড়ে থাকি তাহলে অবশ্যই পারবো। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। আমরা গল্পে পড়েছিলাম, একদম দেখো গল্পটি ফিরে যায়, প্রথম লাইনে এটা লেখা রয়েছে বাবার সঙ্গে হেঁটে কলকাতা আসছে ছেলেটি। এবার এটাকেই প্রশ্ন আকারে দিয়েছে, কি হবে উত্তর দেখে নাও। বলেছে কি প্রশ্নটা, বাবা ও ছেলের পরিচয় দাও। এখানে পরিচয় দিয়ে গেলে অনেক বড় পরিচয় হয়, শুধু নাম বললেই চলবে। বাবা কে ছিলেন আর ছেলে কি ছিলেন, আগে আমরা ছেলের নামটি বলবো। ছেলে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এখানে লেখা রয়েছে, আর বাবা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তাহলে এখানে বলতে হবে ছেলের নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর বাবার নাম হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। এরপরে দেখো, বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা শেখালেন, চেনালেন। দেখো কিভাবে সংখ্যা শেখানো হয়েছে এখানে লেখা রয়েছে, ভালো করে আমরা বুঝে নেব। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা, এটাই লিখলে আমাদের হয়ে যাবে। একটা প্যাসেজ পড়ে তার উত্তরটা ওই প্যাসেজ থেকেই খুঁজে আমাদের বলতে হবে। এটা হচ্ছে বোধ পরীক্ষণের একটা প্রাথমিক পর্যায়। তারপরে কি রয়েছে, বাবা কিভাবে ছেলের মেধার পরিচয় পেলেন, এটা একটুখানি বড় করে লিখতে হবে। দেখো এইখানেই তো লেখা রয়েছে, দেখো ছেলের মেধার কোনো তুলনা হয় না। কিভাবে বুঝতে পারলেন ছেলের মেধার কোনো তুলনা হয় না, দেখো পরের মাইল ফলক ছেলেকে দেখাতে এটা এরকমভাবে নয়, কীরকমভাবে বলতে হবে চলো তোমাদের একটুখানি বলে দিচ্ছি। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। কথায় কথায় ছেলেকে ভুলিয়ে রেখে চললেন পরের মাইল ফলকের দিকে। তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। পরের মাইল ফলক ছেলেকে দেখাতে সে বলল এখানে ভুল লেখা আছে, এখানে হবে 6 কিন্তু লেখা আছে 5। তখন বাবা বুঝলেন ছেলের মেধার কোনো তুলনা হয় না। একটু বড় করে এর উত্তরটা লিখতে হবে। ঠিক আছে, বেশ, আমরা চলো পরের প্রশ্নের দিকে চলে যাই। পরের প্রশ্ন কি আছে, 4 প্রশ্নটা, নিচের ঘটনাগুলি সাজিয়ে লিখি। দেখো এখানে 1 2 3 4 5 5টা ঘটনা বলা আছে, কিন্তু পরপর সাজানো নেই, ঘটনাগুলো উল্টো পাল্টা করা আছে। প্রথমে যেটা আছে সেটা বলতে হবে। এই সবকটা পড়ে নিচ্ছি আগে, তারপরে বুঝতে পারবো প্রথমে কোনটা আছে। দেখো সবকটা পড়লে আমরা বুঝতে পারবো। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে
বাবা চেনে নিলেন ইংরেজি সংখ্যা। এটা প্রথমে ঘটনা দেখো গল্পতে লেখা রয়েছে। তারপরে কি বললেন, তারপরে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। এটা হবে 2 নম্বর। প্রথম হলো এইটা, তারপরে হবে 2 নম্বর এইটা, সন্দেহ হয়েছিল। ঠিক আছে, তারপর হবে এটা, দেখো পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজরকে অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। তাহলে বোঝা যাচ্ছে এটা হবে 1 নম্বর, এটা হবে 2 নম্বর, এটা হবে 3 নম্বর। বাকি দুটো পড়ে আছে, এটা হবে পরের মাইল ফলক। দেখতেই ছেলে বললো এখানে ভুল লেখা আছে, এটা হবে 4 নম্বর। তখন বাবা বুঝলেন ছেলের মেয়েদের কোনো তুলনা হয় না, এটা হবে 5 নম্বর। এরকমভাবেই নম্বর দিয়ে তোমাদের সাজাতে হবে, বা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্রমানুসারে লিখতে পারো। এরপরেও কি রয়েছে, অর্থ লিখি। চটপটে, চটপট মানে তাড়াতাড়ি, অবাক, অবাক মানে আশ্চর্য হওয়া, বিস্ময় হওয়া, উজ্জ্বল, জলজল করছে এমন, নজর মানে দৃষ্টি। আমরা এইমাত্র পড়লাম। তারপরে দেখো বাক্য রচনা রয়েছে। এখানেই আমাদের পড়াটা শেষ হয়ে যাবে। বাক্য রচনায় স্মরণ, অসাধারণ, তুলনা, অবদান। দেখো পরপর পরপর বাক্য রচনাগুলো লিখে দেওয়া হলো। এখানে আমি একটা আইডিয়া দিলাম, তোমরা নিজের ইচ্ছা মতো লিখতে পারো। ঠিক আছে, আরও দেখছি মেরি কি করলো, মেরি আর একটু বেশি করলো। 10, 20, 30, 3টে 10-এর কার্ড নিয়েছে, মানে 30 হয়েছে। আর 2টো 1-এর কার্ড নিয়েছে, 32 হয়েছে। এবার এই 10-এর কার্ডগুলো সব খুচরো করে নেবো, আমাদের মধ্যে ভাগ করতে হবে তো। তাহলে একটা 10-এর কার্ডের জন্য 10টা 1-এর কার্ড, আবার একটা 10-এর কার্ডের জন্য 10টা, আর একটা 10-এর কার্ডের জন্য 10টা। আগে ছিল 2টো, হয়ে গেল 10, 10, 10, 30 আর 2 32, 32টা কার্ড আছে। এরপরে কি করবে, সে 4 জনের মধ্যে ভাগ করবে। প্রথমে একটা 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 করে দিল, আবার একটা 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 করে দিল, দিতে 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 দেখা যাচ্ছে যখন 8টা 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 করে দেওয়া হয়েছে, তখন সবার কাছে সমান কার্ড আছে, আর একটাও কার্ড মেরির কাছে বাকি নেই। তাহলে বোঝা যাচ্ছে 32কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, উত্তর হবে 8। এবার একটা অঙ্কের নিয়মে দেখে নেব। 32 ভাগ করেছে 4, 4 8টে 32, 32 থেকে 32 বিয়োগ করবে। এখানে বিয়োগ চিহ্নটা অবশ্যই দেবে, দিয়ে 0 হবে উত্তর। যতক্ষণ না ভাগফল 0 আসছে, এই ভাগশেষ 0 আসছে, ভাগফল বললাম, ভাগশেষ 0 আসছে, ততক্ষণ কিন্তু ভাগটা সম্পূর্ণ হবে না। ঠিক আছে, তাহলে এখানে ভাগফল কত হচ্ছে, ভাগফল হচ্ছে 8। 32কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 8। এভাবে আমরা ভাগের নিয়মগুলো শেখা শুরু করছি। এবার দেখো মিহির সে আরও বেশি কাজ করেছে। 10, 20, 30, 40, তার মানে 40টা কার্ড তুলেছে। 10-এর কার্ড তুলেছে 4টে, আর 1-এর কার্ড তুলেছে 4টে। 4 10 40, 41, 42, 43, 44, তার মোট 44টা কার্ড হলো। দেখো এবার 4 দিয়ে যদি ভাগ করতে হয়, তখন কিন্তু একটু বুদ্ধিমানের কাজ করেছে, আর খুচরো করছে না। 4 দিয়ে ভাগ করছে না, প্রত্যেককে একটা করে 10-এর কার্ড দিয়ে দিয়েছে, আর 1-এর কার্ড প্রত্যেককে একটা করে দিয়েছে। সহজভাবে হয়ে গেল। যদি না হতো তখন তো খুচরো করতে হতো। এবার সহজভাবে যদি হয়ে যাচ্ছে, তাহলে খুচরো করার দরকার হচ্ছে না। বেশ, তাহলে প্রত্যেকে কটা করে পাচ্ছি, একটা 10-এর কার্ড, একটা 1-এর কার্ড, মানে 10 আর 1-এ 11, 1 10 1 11। ঠিক আছে, তাহলে প্রত্যেকে পাচ্ছে 11টা করে কার্ড। তাহলে 44কে যদি 4 দিয়ে ভাগ করা হয়, উত্তর হবে 11। একবার দেখে নিই কীভাবে করা হয়েছে। 44কে ভাগ করা হয়েছে 4 দিয়ে, দেখো ভাগটা কেমনভাবে করেছে, 4 10-এ 40 করেছে। ঠিক আছে, এবার 44 থেকে 40 বিয়োগ দিয়েছে, কত আসছে 4। তারপরে 4 1-কে 4 আবার করেছে, তাহলে একবার 10 হলো, আর একবার 1 হলো, যোগ করলে হচ্ছে 11। এরকমভাবেই ভাগের প্রাথমিক ধারণাটা আমরা শিখব। ঠিক আছে, এর 190 পাতায় কী আছে, তোমরা বইটা খুললে দেখতে পাবে এরকম ছবি আছে। এখানে লেখা আছে, দেখো, মেক মিনিংফুল ওয়ার্ডস, তার মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। মেক মানে তৈরি করো, মিনিংফুল হচ্ছে অর্থপূর্ণ, ওয়ার্ডস মানে শব্দ, শব্দগুলি। তাহলে কয়েকটা ছবি দিয়েছে এখানে, দেখো তার পাশে একটা যোগ চিহ্ন রয়েছে, আর এদিকে কিছু লেখা রয়েছে, সমান দিয়ে একটা ড্যাশ দেওয়া আছে। এখানে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। কিভাবে করতে হবে জানো? চলো আমি তোমাদের একটুখানি বলে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইখানে কি রয়েছে দেখো, একটা টুপির ছবি রয়েছে। টুপি ইংরেজি আমরা জানি, টুপি ইংরেজি হচ্ছে ক্যাপ, CAP ক্যাপ। তার সঙ্গে যোগ করা রয়েছে TAIN, তাহলে ক্যাপ আর TAIN দুই যোগ করলে কি হয়, ক্যাপ্টেন হয়। CAP TAIN পরপর বসে গেল। ঠিক আছে, দেখো এটা একটা মজার খেলা হিসেবেও তোমরা ধরতে পারো।
তোমরা যারা বুঝতে পারবে খুব আনন্দভাবে এই রকম কাজ করে। দেখি তো পরেরটা তোমরা পারো কি না। এটা কিসের ছবি বলো তো? এটা হচ্ছে সূর্যের ছবি। সূর্য ইংরেজি হচ্ছে সান, SUN। তারপরে একটা যোগ চিহ্ন আছে, এখানে লেখা আছে DAY, ডে। তাহলে সান আর ডে দুটো যোগ করলে কী হবে? সানডে, SUNDAY, সানডে। সানডে মানে রবিবার। ওদিকে ক্যাপ্টেন মানে তো দলনেতা, ঠিক আছে? সানডে মানে রবিবার হলো। তারপরে দেখো 3 নম্বর ছবিটা কী আছে? এটা একটা কলমের ছবি। কলম ইংরেজি হচ্ছে পেন, আমরা জানি PEN, পেন। পেন মানে কলম। তারপরে যোগ চিহ্ন দেওয়া আছে, এখানে লেখা আছে GUIN। তাহলে পেন আর GUIN যোগ করলে হয় পেঙ্গুইন, PENGUIN, পেঙ্গুইন। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ পেঙ্গুইনের ছবিটা? বেশ। তারপরে দেখো একটা মানুষের ছবি রয়েছে। মানুষ ইংরেজি কি? আমরা জানি মানুষ ইংরেজি হচ্ছে ম্যান, MAN, ম্যান। ম্যান মানে হচ্ছে মানুষ। তারপরে যোগ চিহ্ন দিয়ে গো করা আছে। তাহলে ম্যান আর গো যোগ করলে কী হবে? ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম। আমরা সবাই আম খেতে ভালোবাসি। বেশ। সবার নিচে দেখো এখানে ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছ? তারপরে একটা চাবির ছবি রয়েছে। চাবি ইংরেজি কি? চাবি ইংরেজি হচ্ছে কি, KEY, কি। আচ্ছা, তাহলে ওই ফাঁকা জায়গাটায় কি বসাতে হয় বলো তো? ফাঁকা জায়গাটা বসাতে হবে মন, MON। ঠিক আছে, তোমাদের বই লেখা রয়েছে, যদিও তোমরা দেখে নেবে। মন, তারপরে কি যোগ করলে হবে মঙ্কি, MONKEY, মঙ্কি। মঙ্কি মানে বাঁদর। দেখো সবকটা তোমাদের বুঝিয়ে দেওয়া গেল। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবে। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। এইভাবে অনেক মজার মজার জিনিসের মাধ্যমে আমরা পড়াগুলো শিখে নেব। ক্লাস 3তে আমাদের পড়ানো হয়েছে মন কেমনের গল্প। কালকে মন কেমনের গল্পটা পড়ানো হয়েছিল। আজকে প্রশ্ন উত্তর করানো হবে। 1 থেকে 6 পর্যন্ত প্রশ্ন উত্তর করানো হচ্ছে। আর পাতা হচ্ছে 99 পাতা। এটা তোমরা দেখবে। তারপরে লেসন 7 কালকে পড়ানো হয়েছে। আজকে 88 পেজ আর 89 পেজে কি পড়া আছে সেটা দেখানো হবে। আর গণিতের 116, 117 পাতা আর পরিবেশের 114, 115 পাতা কি কি পড়া আছে, কি কি প্রশ্ন উত্তর হতে পারে সেটা নিয়েও আলোচনা করা হয়েছিল। দেখো মন কেমনের গল্প থেকে শব্দার্থগুলো এখানে লেখা আছে। বৃষ্টি মানে বৃষ্টি, স্যালুট করা মানে অভিবাদন জানানো, আধার হচ্ছে অন্ধকার, কুজন পাখির ডাক, মেঘ ছায় মানে মেঘের ছায়, কাকলি হচ্ছে পাখির ডাক, সজল মানে জলপূর্ণ, বলাকা সাদা পাখির ঝাঁক, ক্লোরোফিল মানে গাছের পাতার একটি উপাদান যা থাকলে গাছের রং সবুজ হয়, জরুরি দরকারি, আর ফ্ল্যাগ হচ্ছে পতাকা। এটা তোমরা পড়বে। তারপরে দেখো একের কি আছে, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে বৃষ্টির দিনগুলো রুবাইয়ের এত ভালো লাগে কেন? আগের দিন আমরা পড়েছিলাম যেটা, সেখান থেকে এখান থেকে উত্তর দিয়েছে মন কেমনের গল্প যেটা পড়েছিলাম, সেখান থেকে উত্তরগুলো তোমাদের লিখতে হবে। প্রথম প্রশ্ন যেটা ছিল বৃষ্টির দিনগুলো রুবাইয়ের এত ভালো লাগে কেন, এর উত্তরটা তোমরা সহজভাবে লেখার চেষ্টা করবে। দেখো বৃষ্টির দিনগুলো রুবাইয়ের এত ভালো লাগতো কারণ ওই দিনগুলিতে প্রকৃতি যেন রূপময়ী হয়ে ওঠে। তার চারিদিকে বৃষ্টি ভেজা মৃদুমন্দ বাতাস এসে মনকে ভরিয়ে দেয়। জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের কোনটা? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ মন। 15ই আগস্ট দেশ জুড়ে পতাকা তোলা হয়, তার কারণ হচ্ছে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। ওই দিন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আর স্কুলে রুবাইয়ের কেমন লাগে? স্কুলে রুবাইয়ের তেমন ভালো লাগে না। আর বলাকা বলতে কি বুঝি? দেখো লেখা আছে বলাকা শব্দের অর্থ হচ্ছে পাখির ঝাঁক, সাদা পাখির ঝাঁককে আমরা বলাকা বলে থাকি। ঠিক আছে, এই 1, 2, 3, 4, 5 5টা প্রশ্ন এখানে বলা রইল। আরও দেখো 6 থেকে 10 প্রশ্ন এখানে লেখা রয়েছে, তোমরা দেখে নাও। শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন? দেখো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় প্রায় পড়ে, তোমরা অবশ্যই এটা ভালো করে অনুসরণ করবে। তার দিম্মা বা দিদিমা বলে দিতেন। রুবাইয়ের লেখার খাতা কে এনে দিয়েছিলেন? তার মামা এনে দিয়েছিলেন। খাতাটি কেমন ছিল? সুন্দর ছিল। রুবাই খাতায় কোন দিনের কথা লিখেছিল? 15ই আগস্টের ছুটির দিনের কথা লিখেছিল। আমাদের দেশের জাতীয় পতাকায় কটি রং আছে? 3টি রং আছে, সেগুলি হচ্ছে গেরুয়া, সাদা আর সবুজ। রুবাই খাতায় যা লিখেছিল তা তুমি নিজের ভাষায় লেখো। 15ই আগস্ট আমাদের
সকলের ছুটির দিন, সকালে স্কুলে ফ্ল্যাগ তোলা হলেই ছুটি, পতাকা তুলে রুবাই জাতীয় সঙ্গীত গেয়েছিল। তখন বা ঠিক বিরাট এক ঝাঁক সাদা পাখি ছায়া ভরা আকাশের ফ্ল্যাগের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। এই দৃশ্যটি দেখতে অতি মনোরম লাগলো রুবাইয়ের। তাদের কিচিরমিচির আওয়াজ যেন বহুদূর থেকে শোনা যাচ্ছিল। দেখো, এইরকম প্রশ্ন, এরকম উত্তর তোমরা অন্য উত্তর লিখতে পারো, কোনো সমস্যা নেই। এগুলো তোমরা অবশ্যই অভ্যাস করবে। এখানে হয়ে গেল। তারপরে দেখো কি রয়েছে, তারপরে 2 হচ্ছে নির্দেশ অনুসারে লেখো। রুবাইয়ের বৃষ্টির দিনে যা যা করতে চায় আর তুমি বৃষ্টির দিনে যা যা করতে চাও এটা সম্পর্কে এখানে জানতে চাওয়া হয়েছে। 1, 2, 3, 4, 5 5টা পয়েন্ট রয়েছে, এখানেও ওদিকেও 5টা পয়েন্ট রয়েছে। তোমরা নিজের ইচ্ছা মতো লিখতে পারো। দেখো কীরকম লেখা যেতে পারে। ক্লাসরুমে জানলা দিয়ে চোখ মেলে আকাশে উড়ে যেতে চায় রুবাই চায়। আমি কি চাই? আমি ঘরে বসে ছবি আঁকতে চাই। 2 নম্বর কী হচ্ছে, স্কুলে গিয়ে খেলার মাঠে গিয়ে ছুটে বেড়াতে চাই। আমরা কি ফুটবল খেলতে চাই। তুমি নিজের ইচ্ছা মতো লিখতে পারো, এটা সাজিয়ে দেওয়া হয়েছে। মায়ের শেখানো নাচ গান করতে চাই আর গান শুনতে চাই, আর পথ হারিয়ে যাওয়ার ইচ্ছা তার মধ্যে জেগে ওঠে, আর খিচুড়ি খেতে চায়, আর রাস্তা আকাশ দেখতে চায় বারান্দায় দাঁড়িয়ে, আর বৃষ্টিতে ভিজতে চাই, আর সময় পেলে স্কুলে পড়াটা শেষ করতে চাই। দেখো, যে যেরকম চাই সেরকম লিখেছে। তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো, কোনো সমস্যা নেই, এটা তোমাদের নিজস্ব ব্যাপার। তারপরে দেখো উলটপালট করা আছে বর্ণগুলো। সাজিয়ে লিখলে কিচিরমিচির, কাকলি কুজন, আর আলো আঁধারি, গরমকাল, বৃষ্টি বাদলা, কুজন কাকলি অনেকে বলে। যাই হোক, এরকমভাবে তোমরা লিখতে পারো। এরপরে তোমাদের রয়েছে দেখো বর্ণ বিশ্লেষণ। বর্ণ বিশ্লেষণ রয়েছে বৃষ্টি, ক্লোরোফিল, সারাক্ষণ, আশ্চর্য, সুন্দর। খুব ভালো করে তোমরা বর্ণ বিশ্লেষণটা শিখবে। ক্লাস 3 বাংলায় বর্ণ বিশ্লেষণটা প্রধান। বৃষ্টি দেখো বয় হসন্ত, রি, মূর্ধন্য স আর ট, তার সঙ্গে হর্ষই যোগ করে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এখানে ব্যঞ্জনবর্ণ যেখানে দেখবে সেখানে একটা হসন্ত দিতে হবে। ক্লোরোফিল দেখো কয় হসন্ত, কয় লয়ে ওকার আছে, তাহলে কয় হসন্ত লয় হসন্ত ও, কয় লয় হয়ে গেল। তারপরে রয় ওকার মানে র হসন্ত ও, তারপরে ফয়সি ল, ফ হসন্ত হর্ষই, তবে ল হসন্ত অ। অবশ্যই লাস্টে অ আসবে, কিন্তু অনেকে অ দেয় না, অ অবশ্যই দিতে হবে। তারপরে সারাক্ষণ দন্ত স আকার, র আকার, কয় মূর্ধন্য স অ আর মূর্ধন্য অ। আশ্চর্য আ হসন্ত, তালিব স, চ হসন্ত অ, র জ আর অ। শেষকালে থাকছে সুন্দর। দেখো সুন্দর শব্দটা যদি বর্ণ বিশ্লেষণ করি কি আসবে, দন্ত স হসন্ত হর্ষ, দন্ত ন হসন্ত দ, হসন্ত অ আর র হসন্ত অ। এইভাবেই আমরা বর্ণ বিশ্লেষণ করেছি। বর্ণ বিশ্লেষণ করার নিয়মগুলো যদি তোমরা জানো তোমাদের একটু অসুবিধা হবে না। এরকমভাবেই তোমরা পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এসো আমরা দেখে নিই এরপরে আমাদের কি পড়া আছে। দেখো এরপরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে তোমাদের পাতাবাহার বইয়ে যে অনুশীলনটা করছিলাম আমরা, সেই অনুশীলনের আরও কিছু অংশ আমরা দেখে নেব। সোজা কথায় বলতে গেলে একটা বাক্য রচনা রয়েছে। অন্ধকার, রোদ্দুর, মেঘলা, বন জঙ্গল, সাদা। বাক্য রচনা তোমরা নিজের ইচ্ছা মতো করে করতে পারবে। আচ্ছা, এখানে কয়েকটা লয় পয়ে দিয়ে শব্দ লিখতে, গল্প, কল্পনা, আলপনা, তল্পি, এছাড়াও তোমরা নিজের ইচ্ছা মতো করতে পারো। এরপরে চলে আসছি আমরা ইংরেজিতে। দেখো ইংরেজিতে কালকে যেটা পড়ানো হয়েছিল সেটা আরও কন্টিনিউ করছি। মেডিসিন ফ্রম প্ল্যান্টস, ট্রিজ গিভস আস শেড, wild animals like tiger, lion, deer, elephant, etc. live in forest. We get wood from trees. Trees bring rain too. The green forest invite rain. Trees hold the solid soil together with their roots. এটা আমরা কালকে পড়েছিলাম। আজকে ওয়ার্ড্রপগুলো দেখে নেব। ড্র মানে পুল আপ, প্রোভাইড মানে গিভ, আর ইনভাইট মানে ওয়েলকাম, স্বাগত জানানো। ঠিক আছে, এখানে গাছের সম্পর্কে আমরা পড়ছি। আওয়ার গ্রিন ফ্রেন্ডসের লেসন 7টা আমরা করার চেষ্টা করছি। এরপর আমরা চলে আসবো অ্যাক্টিভিটির দিকে। অ্যাক্টিভিটি 1-এ কী আছে? অ্যাক্টিভিটি 1-এ আছে আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার ইন দ্য ব্র্যাকেটস, 1 is done for you। যেটা সঠিক উত্তর হবে। 3টে করে অপশান আছে। সঠিক উত্তরের তলায় দাগ দিতে বলা হয়েছে। এখানে টিক মারলে করলেও হবে, অর্থাৎ সঠিক উত্তরটা তোমাকে জানাতে হবে। সে তলায় দাগ দিয়ে হোক বা টিক দিয়েই হোক। দেখো
সঠিক উত্তরটা কি আছে প্রথমে দেখে নিচ্ছি। ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড কি লিভিং, ওয়াটার না গ্রিন? গাছেরা পৃথিবীটাকে কি করেছে? সবুজ করেছে। দ্য লাইট অফ দ্য মুন না সান না ল্যাম্প হেল্প ট্রিজ টু মেক ফুড? কোথাকার আলো গাছেদের খাবার তৈরি করতে সাহায্য করে? সান, সানের মধ্যে দাগ দেওয়া রয়েছে। অল না সাম না নো ট্রিজ আর বিগ? সাম ট্রিজ আর বিগ, কিছু কিছু গাছ হচ্ছে অনেক বড়। দ্য পার্ট অফ দ্য ট্রি আন্ডারগ্রাউন্ড ইজ রুট, ব্রাঞ্চ না লিভস? গাছের নিচে যে মাটির নিচে যে অংশটা থাকে গাছে তাকে কী বলা হয়? শিকড় বলা হয়। শিকড় ইংরেজি হচ্ছে রুট। আর কি আছে দেখো, ওয়াইল্ড অ্যানিম্যাল লিভস ইন ফরেস্ট ভিলেজ না ওয়াটার? বন্য জন্তুরা তারা তো ফরেস্টেই থাকবে, ঠিক আছে, জঙ্গলেই থাকবে। এভাবেই আমরা এ বি সি ডি ই 5টা মাল্টিপল চয়েসের মধ্যে করে নিলাম। এরপর পড়াটাকে আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব। দেখব সেখানে কি পড়া আছে। দেখব 2 নম্বর রয়েছে নেমিং ওয়ার্ড আর ডুইং ওয়ার্ড। সেটা আমাদের করতে দিয়েছে। কোন কোনগুলো নেমিং ওয়ার্ড, কোন কোনগুলো ডুইং ওয়ার্ড, সেটা আমরা লিখেছি। নেমিং ওয়ার্ড মানে হচ্ছে ট্রিজ, ব্রাঞ্চেস, রুট, ফরেস্ট, লায়ন। এটা ম্যাচিং নয়, এটা করতে বলেছে। আর গিভ, ক্যারি, হোল্ড, ইনভাইট, ড্র, এটা হচ্ছে আমাদের ডুইং ওয়ার্ড। যে কাজগুলো করা হয় কোনগুলোর মধ্যে আর কোনগুলো নাম বোঝাচ্ছে সেগুলো আমাদের করছি। গিভ মানে দেওয়া, ক্যারি ধরা, হোল্ড ধরা, আর ইনভাইট আমন্ত্রণ করা, ড্র হচ্ছে আঁকা, আর লায়ন, ফরেস্ট, রুট যারা তোমরা সব, ব্রাঞ্চেস শাখা পোশাখা, ট্রি হচ্ছে গাছ। এভাবে আমরা নাম শব্দ আর ক্রিয়া শব্দ দুটোকে করেছিলাম। তারপরে থাকছে আমাদের অ্যাক্টিভিটি 3। দেখে নেবো অ্যাক্টিভিটি 3তে কী আছে। লেটস আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। ডাজ এ ট্রি হ্যাভ লাইফ? গাছেদের কি প্রাণ আছে? ইয়েস, এ ট্রি হ্যাজ লাইফ। নাম্বার 2 হচ্ছে হোয়াট ডু ট্রিজ মেক ফুড? ট্রিজ মেক দেয়ার ফুড ইন লিভস। গাছেরা খাবার তৈরি করে পাতায়। গোটস ইট, ছাগল কি খায়? লিভস অ্যান্ড গ্রাসেস। আর তারপরটা ব্রাঞ্চেস অফ ট্রি ক্যারিজ ফুড, খাবার বহন করে, ঠিক আছে, শাখা পোশাখা খাবারগুলো বহন করে বিভিন্ন অংশে। আর তারপর লাস্টেরটা হবে অ্যান্সার। দ্য রুট অফ এ ট্রি ড্রজ ওয়াটার। গাছের শিকড় হচ্ছে মাটির নিচ থেকে জলটা শোষণ করতে সাহায্য করে। এই প্রশ্নগুলোর অ্যাক্টিভিটি 3 প্রশ্নগুলোর উত্তর তোমাদের সামনে হাজির করে দিলাম। অ্যাক্টিভিটি 4 কী আছে দেখি। অ্যাক্টিভিটি 4 ম্যাচিং আছে। দেখো ব্রাঞ্চেসের ছবির সঙ্গে গাছের ডালপালার ম্যাচিং করা হয়েছে। রুটসের সঙ্গে ছবি, শিকড়ের ছবি, লিপের সঙ্গে পাতা, আর ফ্রুটসের সঙ্গে ফল, আর ফ্লাওয়ারের সঙ্গে ফুল। এইভাবেই আমরা ম্যাচিংটা কমপ্লিট করেছি। চলে আসবো আমরা গণিতের দিকে। গণিতে আমরা কি দেখেছি দেখো। বাজারে জোড় বিজোড় কিনি। সকালবেলায় দাদু বাজার থেকে 4 জোড়া কলা নিয়ে এলেন। দেখতে পাচ্ছ 4 জোড়া কলা রয়েছে, প্রত্যেক জোড়ায় 2টো করে রয়েছে। বিকেলবেলায় বাবা বাজার থেকে আরও 2 জোড়া কলা আনলেন। দেখো 2 জোড়া কলা রয়েছে, প্রত্যেক জোড়ায় ওই 2টো করেই রয়েছে। তাহলে দাদু আনলেন কটি কলা? 4 জোড়া মানে 2টো করে মোট 8টি কলা। আর বাবা আনলেন 2 জোড়া মানে 2 × 2 4টি কলা। তাহলে দুজনে মোট কটি কলা আনলেন? 8টি আর 4টি 12টি কলা আনলেন। আর ক জোড়া হলো? 1 2 3 4 5 6। দেখো 6 জোড়া কলা হয়েছে, ঠিক আছে। 2 জোড়া আর 4 জোড়া যোগ করলে 6 জোড়া হয়। 6 জোড়া মানে 12টি কলা। এখান থেকে এটাই আমরা বুঝতে পারলাম। জোড় হয়, দুজন মিলে একটা জোড় তৈরি হয়। এরপরে কি আছে দেখো। এরপরে রয়েছে দুজনে মোট 6 জোড়া কলা কিনেছিল। তাই আমরা পেলাম 6 × 2 = 12টি কলা। 5 জোড়া যদি কলা হতো 5 × 2 মানে 10টা কলা হতো। 8 জোড়া কলা হলে 8 × 2 মানে 16টি কলা হতো। আর 11 জোড়া হলে 11 × 2 তার মানে 22টি কলা হলো। এবার দেখো পরেরটা কি বলেছে। দীপু 15 জোড়া মোজা বাজার থেকে কিনে আনলো। 6 জোড়া মোজা কাকিমাকে দিল। তাহলে দীপু কটা মোজা কিনে এনেছিল? 15-র সঙ্গে 2 গুণ করে দেখো 30 হয়। 30টা মোজা কিনে এনেছিল। আর 6 × 2 মানে 12টি মোজা কাকিমাকে দিল। তার কাছে কটা মোজা পড়ে রইল? 30 থেকে 12 বিয়োগ করলে হবে 18টা। তাহলে 18টা মোজা পড়ে রইল। 18টা মানে ক জোড়া? দেখো 15 জোড়া কিনেছিল,
6 জোড়া দিয়ে দিয়েছে। 15 থেকে 6 বিয়োগ করে হচ্ছে 9 জোড়া। তাহলে আমরা বুঝতেই পারছি 9 জোড়া মোজা মানে 18টি মোজা। তার কাছে 18টি মোজা পড়ে আছে। এভাবেই আমরা জোড় বিজোড় সম্পর্কে আমরা সঠিক ধারণা পেতে পারি। এইভাবে তোমাদের 116 পাতার পড়াটা বুঝিয়ে দেওয়া হলো। এরপর আমরা চলে আসবো 117 পাতায়। দেখো এখানে কি রয়েছে, নিজের শরীরের জোড় বিজোড় দেখি। আমাদের শরীরে কটা কি অংশ আছে আমরা তো জানি, তার সংখ্যাটা জোড় না বিজোড় সেটা আমরা হিসেব করব। মাথা আছে কটা, একটা, এক সংখ্যাটা বিজোড়। চোখ আছে দুটো, ওটা হচ্ছে জোড়। কানও আছে দুটো, ওটাও জোড়। নাক আছে কিন্তু একটা, ওটা হবে বিজোড়। হাত আছে দুটো, ওটা হবে জোড়। পা আছে দুটো, ওটাও হবে জোড়। আর ডান হাতের আঙুল কটা আছে গুনে দেখো তো, 1 2 3 4 5, 5টা আঙুল আছে। তাহলে সেটা কি হবে, সেটা হয়ে যাবে বিজোড়। তাহলে আমাদের শরীরের কোনটা জোড় কোনটা বিজোড় আমরা সহজেই বুঝতে পারছি। এবার দেখি পেন্সিল, কারো কাছে একটা পেন্সিল থাকলে সেটা হবে বিজোড়, 4টে বই থাকলে সেটা হবে জোড়, আর 7টা খেলনা থাকলে সেটা হবে বিজোড়। ঠিক আছে, এইভাবেই 117 পাতা পড়াটা শেষ হলো। পরবর্তী কোশ্চেন, কড়কড় বাজ পড়ার শব্দে কানে তালা লেগে যায়। কানে তালা লেগে যায়, এটা ঠিক। মেঘে মেঘে ঘষাকে বলা হয় বাজ পড়া, এটা কিন্তু সঠিক নয়। বাজ পড়লে নারকেল গাছ মারা যায়, ঠিক। বাজ পড়ে গাছে মরে গেলে তা কোনো কাজে লাগে না, এটা কিন্তু ভুল। রামধনুর আরেক নাম হচ্ছে বেনি আসহ কলা, এটা একদম সঠিক। রামধনুর একটি রং নীল হয়, এটাও সঠিক। রামধনুতে প্রধানত 5টি রং থাকে, এটা কিন্তু ভুল। রঙের 6টা শেষে সবুজ রং থাকে, এটাও ভুল। রঙের 6টা আসলে ছোট ছোট জলের ফোঁটার জন্য তৈরি হয়, এটা একদম ঠিক। দিক নির্ণয় করা হয় দিগন্ত রেখার সাহায্যে, এটা কিন্তু সঠিক নয়, ভুল। দূর থেকে উঁচু হওয়া আকাশটি কাছে গেলে মাটিতে মিশে যায়, এটা কিন্তু ঠিক নয়। পুকুর পাড়ে দাঁড়িয়ে দূরের আকাশকে মাটিতে মিশতে দেখা যায়, এটাও কিন্তু ঠিক নয়, এটাও ভুল। তারপর হচ্ছে ফাঁকা জায়গায় গেলে দিগন্ত রেখা দেখা যায়, এটা ঠিক। দেখো এই 41টা প্রশ্ন সঠিক বা ভুল আমরা আলোচনা করলাম। এবার আমরা শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। বেশ কিছু প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ, চলো সেগুলো একবার দেখে নিই। আকাশে ভেসে বেড়ানো ড্যাশ বর্ণের মেঘ বড় বড় জলকণা থাকে, ছাই বর্ণের মেঘে বড় বড় জলকণা থাকে। রাতের কালো আকাশে ড্যাশ ঝিকমিক করে, তারারা ঝিকিমিকি করে। বিকেলে সূর্য ড্যাশ দিকে অস্ত যায়, বিকেলে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তারপরে কি রয়েছে, সূর্য যেদিকে থাকে তার ড্যাশ দিকে ছায়া পড়ে, তার বিপরীত দিকে ছায়া পড়ে। প্রকৃতপক্ষে আকাশের কোনো ড্যাশ নেই, আকাশের কোনো রং নেই। রাতের আকাশে কে থাকে না, রাতের আকাশে সূর্য থাকে না। অমাবস্যার রাতের আকাশে ড্যাশ থাকে না, অমাবস্যার রাতের আকাশে চাঁদ দেখতে পাওয়া যায় না, চাঁদ থাকে না। তারপরে দেখো কি রয়েছে, দিনের বেলায় সূর্যের তাপ ড্যাশ হয়, দিনের বেলা সূর্যের তাপ বেশি হয়। মেঘলা দিনে ড্যাশ কমে যায়, মেঘনা দিলে আলো কমে যায়। সকাল 7টায় সূর্য থাকে কোন দিকে, সকাল 7টায় সূর্য থাকে পূর্ব দিকে। সকাল 10টার সময় ছায়ার দৈর্ঘ্য বাড়ে না ছোট হয়, ছায়ার দৈর্ঘ্য ছোট হয়। সকাল 10টায় ছায়া থাকে কোন দিকে, পশ্চিম দিকে। অমাবস্যার তিথিতে আকাশে কি থাকে না, চাঁদ থাকে না। তারপরে কোশ্চেন হচ্ছে, শুক্লপক্ষ ষষ্ঠীর সন্ধ্যায় চাঁদকে দেখতে কেমন, কমলা লেবুর কোয়ার মতো। প্রতিদিন। তারপরে চলে আসি ক্লাস 4-এ। দেখো ক্লাস 4-এ কালকে দূরের পাল্লা কবিতাটা তোমাদের পাঠ করে শোনানো হয়েছে, আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। তারপরে আজকে সেই দূরের পাল্লা কবিতার 1 থেকে 10-এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করা হবে তোমাদের বইয়ের 122 পাতা। ইংরেজি লেসন 7 কালকে স্টার্ট হয়েছিল, আজকে 78 পেজ 79 পেজের পড়াটা আলোচনা করা হবে। গণিতের 158 পেজ 158 159 পাতা, আর পরিবেশের 120 আর 121 পাতা। দেখে নাও তোমরা। দেখো সত্যনারায়ণ দত্তের লেখা দূরের পাল্লা কবিতাটি গতকাল পড়ানো হয়েছিল। আজকে আমরা প্রথমে কবির পরিচিতি জেনে নেব। কবির জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলার চুপি গ্রামে। পিতা রজনীনাথ দত্ত আর মাতামহ বাংলা প্রবন্ধ সাহিত্যের অন্যতম পথিকৃৎ অক্ষয় কুমার দত্ত। রবীন্দ্র সমকালীন কবিদের মধ্যে অন্যতম জনপ্রিয় কবি ছিলেন তিনি। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগুলি হল সবিতা, সন্ধিক্ষণ, বেণু, বীণা, ফুলের ফসল, বেলাশেষের গান, বিদায় আরতি প্রভৃতি, এবং অনুবাদ কবিতা তীর্থশৈলী, তীর্থরণু, মণিমঞ্জুষা
প্রভৃতি। বাংলা সাহিত্যের জগতে কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। নবকুমার কবিরত্ন ছদ্মনাম। তিনি বেশ কয়েকটি ব্যঙ্গাত্মক রচনা করেছেন। পাঠ্য কবিতাটি তার বিদায় আরতি নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে। এরপর রয়েছে বেশ কিছু প্রশ্ন। কবি সত্যেন্দ্রনাথ দত্তের বাংলা জগতে কোন অভিধায় অভিহিত, তার মানে তার কী নামে পরিচিত? তিনি ছন্দের জাদুকর নামে আমাদের কাছে পরিচিত। সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর। তার লেখা দুটি বইয়ের নাম দেখো, উপরে লেখা রয়েছে তীর্থসলিল, তীর্থরেণু। এই দুটি তার বইয়ের নাম আছে, আরও নাম আছে, সেগুলো তোমরা লিখতে পারো। এরপরে দেখো কী রয়েছে, এরপর 3 রয়েছে বেশ কিছু প্রশ্নোত্তর। নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নগুলি উত্তর দেওয়ার আগে কবিতাটির সারমর্ম যেটা আছে সেটা আমরা ভালো করে একবার বুঝে নিই। দেখো কবিতার সারমর্ম কী ছিল। এই কবিতায় বলতে চেয়েছে, নৌকায় চড়ে 3 জন মাল্লা সারাদিন ধরে জলপথে ভ্রমণ করছে। যাত্রাপথে তারা দেখছে নদীর ধার ঘেঁষে ঝোপঝাড়, জঙ্গল, শৈবাল ও আগাছা পরিপূর্ণ। সেখানে বুনো হাঁস ডিম পেড়ে লুকিয়ে রেখেছে। নদীতে পানকৌড়ি এবং গ্রাম্যবধূ চুপি চুপি ডুব দিচ্ছে। স্নান করে সে কলসিতে জল ভরে তার আনমনা হয়ে যায়। এইসব দৃশ্য দেখতে দেখতে 3 জন মাল্লা গান গেয়ে মন্থর গতিতে নৌকা বেয়ে চলেছে। দেখো কবিতার সারমর্ম যদি না বুঝি তাহলে কিন্তু আমরা প্রশ্নোত্তর করতে পারবো না। এই জন্য সারমর্মটা আজকে তোমাদের সামনে বলে দেওয়া হলো। তারপরে আমরা এর বেশ কিছু শব্দার্থ আছে, শব্দার্থগুলো আমরা দেখে নেব। দেখো শব্দার্থ হচ্ছে, দাঁড় মানে হাল, মাল্লা হচ্ছে মাঝি, চৌপর হচ্ছে 4 প্রহর, শৈবাল শ্যাওলা, পান্না হচ্ছে মূল্যবান রত্ন ট্যাক্সাল যেখানে টাকা তৈরি করা হয়, কঞ্চি বাঁশের সরু ফালি, চর হচ্ছে নদীর তীর, পানকৌড়ি জলচর পাখি বিশেষ, উন্মন মানে হচ্ছে আনমনা, আর মন্থর মানে হচ্ছে ধীর গতি। এই কটা শব্দার্থ জেনে নিলাম, সারমর্ম জেনে নিলাম। এরপরে দেখো পরপর প্রশ্নগুলো তোমার সামনে হাজির হচ্ছে। সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত ছিল? ছন্দের জাদুকর। কবিতায় যে নৌকাটির কথা বলা হয়েছে কজন মাঝি ছিল? 3 জন। বুনো হাঁস কী করছে? শ্যাওলার মধ্যে দিয়ে ডিমগুলিকে ঢেকে রাখছে। আর জলে কাদের ডুব দিতে দেখা যাচ্ছে? পানকৌড়ি আর একজন গ্রাম্যবধূ, সেও জলে ডুব দিচ্ছে। মাঝিরা কেমনভাবে নৌকা বেয়ে নিয়ে যাচ্ছে? মাঝিরা মন্থর গতিতে মানে ধীরে ধীরে নৌকাগুলো বেয়ে নিয়ে যাচ্ছে। তারপরে দেখো 4 প্রশ্ন কি আছে, চৌপট শব্দের অর্থ সমস্ত দিন বা রাত। কবিতাংশে দিনের নানা ছবি কিভাবে ধরা পড়েছে তা লেখো। আলোচ্য কবিতায় দিনের বেলায় নানান ছবি ধরা পড়েছে, যেমন মাঝিদের নৌকা বেয়ে চলা, বুনো হাঁসের ডিমকে নিরাপদ স্থানে লুকিয়ে রাখা, পানকৌড়ি বা গ্রাম্যবধূর নদীতে ডুব দেওয়া, কলসিতে জল ভরা প্রভৃতি দৃশ্য ধরা পড়েছে। পরের কোশ্চেন রয়েছে দেখো, পান্না শব্দটিকে পৃথক অর্থে ব্যবহার করে 2টি স্বাধীন বাক্য রচনা করো। দেখো পান্না শব্দটার 2টো অর্থ। পান্না মানে পাল্লা, পাল্লা মানে হচ্ছে প্রতিযোগিতা। রবিনের সঙ্গে পড়ালেখায় পাল্লা দেওয়া খুব কঠিন, আর পাল্লা মানে সঙ্গ। তোর পাল্লায় পড়ে আমিও আজকাল নিরামিষ খাচ্ছি। এভাবেই 2টো শব্দের 2 রকম বাক্য রচনা করে দেওয়া হলো। পরের কোশ্চেন হচ্ছে দাঁড়। দেখো দাঁড় শব্দটার অর্থ আছে, দাঁড় শব্দটির অর্থ হচ্ছে কবিতায় নৌকার হাল অর্থে ব্যবহৃত হয়েছে। আর দাঁড় মানে পাখির থাকার দণ্ডবিশেষ। দাঁড়ে বসে ময়না পাখিটি শীষ দিয়ে চলেছে। এভাবেই আমরা প্রথম 6টা প্রশ্নের উত্তর তোমাদের সামনে হাজির করলাম। পরদিন আরও প্রশ্ন উত্তর নিয়ে হাজির থাকবো। এরপরে দেখে নিই আমাদের ইংরেজিতে কি পড়া আছে। পরের পেজে কি আছে দেখি। অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে পড়ে কিছু কিছু তথ্য আছে, এগুলো আমাকে ভরতে হবে। কি আছে? ঝিনুক লিভস, ঝিনুক কোথায় থাকতো? ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। নেক্সট কোশ্চেন কি আছে? আলিপুরদুয়ার কী ছিল? আলিপুরদুয়ার ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্টেন্ট হিলস। তারপরে কি আছে? 1 উইকেন্ড ঝিনুক, একদিন একটা কোনো একটা সপ্তাহের শেষে ঝিনুক কী করছিল? ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ, তার বাবা আসবে সে অপেক্ষা করছিল। ঝিনুক হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন টু স্লিপ, ধীরে ধীরে তার রাতের খাবার খেলো চুপচাপ এবং একটা ঘুমতে চলে গেল। এটা হলো অ্যাক্টিভিটি 1। বিউটিফুল ফেয়ারি ভিজিটেড হার ইন হার ড্রিম, একটা সুন্দর পরী তার স্বপ্নে তার সঙ্গে দেখা করলো।
একটা পরি চলে এসছে তার স্বপ্নের মধ্যে। কি বলছে? আই নো ইউ ওয়ান্ট টু মিট ইউর ফাদার, দ্য ফেয়ারি সেড। পরিটা বলছে আমি জানি তুমি তোমার বাবার সঙ্গে দেখা করতে চাও। ঝিনুক আস্কড ইগারলি, উইল ইউ টেক মি টু কলকাতা দেন? খুব আগ্রহ ঝিনুক জিজ্ঞেস করো, তাহলে কি তুমি আমাকে কলকাতায় নিয়ে যেতে পারবে? দি ফেয়ারি স্মাইল, একটু হাসলো পরিটা। সি ওয়েভড হার গ্লিটারিং ম্যাজিক ওয়েন্ড, তার সেই চকচকে জাদুদণ্ডটা একটু ঘোরালো, ব্যাস। আমরা কি জানি জাদুর ফলে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়? দেখো কি হলো এখানে। অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক, একটা অদ্ভুত ম্যাজিক ঘটলো। ইন এ মোমেন্ট, কয়েক মুহূর্তের মধ্যে ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ বিজি রোড, একটা ব্যস্ততম রাস্তার মধ্যে ঝিনুক নিজে খুঁজে পেল। অ্যারাউন্ড হার সি স টল বিল্ডিং, তার চারিদিকে উঁচু উঁচু সব বাড়ি ছিল। মুভিং ট্রাফিক, চলন্ত যানবাহন। হারিং পিপল, লোকজন খুব ব্যস্তভাবে যাচ্ছিল। এ লাউড ব্ল্যারিং অফ হর্ন স্টার্টল হার, একটা খুব বিরাট জোরালো শব্দ তাকে চমকে দিয়েছিল। সো দিস ইজ কলকাতা, এক্সক্লাইম ঝিনুক। বিস্ময়ভাবে বলছে, আচ্ছা এটাই হচ্ছে তাহলে কলকাতা। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট কলকাতা ফ্রম মাই ফাদার, আমি বাবার কাছ থেকে কলকাতা সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম। দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইল, সুন্দর পরিটির হাসলো। ইউ ওয়ান্ট টু সি মোর অফ দিস সিটি, তুমি কি এই শহরে আরও কিছু দেখতে চাও? ইয়েস, ঝিনুক ওয়াজ এক্সাইটেড, হ্যাঁ অবশ্যই, উত্তেজিত হয়ে বললো। দি ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়েন্ড এগেইন, তার সেই জাদুদণ্ডটা পরিটা আবার ঘোরালো। অ্যাট ওয়ান্স, কয়েক মুহূর্তের মধ্যে ঝিনুক স এ রিভার ইন ফ্রন্ট অফ হার, তার সামনে একটা বিরাট নদী সে দেখতে পেল। লার্জ শিপস ওয়ার অ্যাঙ্কার্ড ইন দ্য রিভার, বড় বড় জাহাজগুলো সেখানে নোঙর করা ছিল, আটকানো ছিল। এ লট অফ অ্যাক্টিভিটিস ওয়ার গোয়িং অন, অনেক কাজকর্ম সেখানে হচ্ছিল। দিস ইজ দ্য কলকাতা পোর্ট, দ্য ফেয়ারি সেড, এটা হচ্ছে কলকাতা বন্দর, সেই পরিটি বলেছিল। কলকাতা ইজ সো ভেরি বিজি, সেড ঝিনুক, কলকাতা খুবই ব্যস্ত, ঝিনুক বলল। দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইল ওয়ার্মলি, খুব উষ্ণভাবে সেই পরিটি, সুন্দর পরিটি হাসছিল। লেট মি টেক ইউ টু দ্য ইডেন গার্ডেন্স নাও, চলো তোমাকে এখন ইডেন গার্ডেন নিয়ে যায়। ঝিনুক স বিফোর হার এ ভাস্ট গ্রিন ফিল্ড, তার সামনে বিরাট সুবিশাল একটা সবুজ মাঠ দেখতে পেল। সৌরভ গাঙ্গুলি হ্যাড প্লেড হেয়ার, সি রিমেম্বার্ড, ঝিনুক মনে পড়ে গেল ঝিনুকে যে এখানে সৌরভ গাঙ্গুলি তো খেলেছিল। দিস ইজ এ প্লেস অফ হিউজ এক্সাইটিং ক্রিকেট ম্যাচ, সেড দ্য ফেয়ারি, অনেক বেশি রোমাঞ্চকর ক্রিকেট ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছে, সেই পরিটি বলল। আশা করি তোমাদের গল্পটা ভালো লাগে শুনতে। এখানে এটা শেষ হচ্ছে পার্ট 2টা। তারপর দেখো কিছু ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপগুলো তোমরা খুব ভালো করে করবে। ওয়েন্ড, ব্লেয়ারিং, স্টার্টল, অ্যাঙ্কার, পোর্ট, ওয়ার্মলি, ভাস্ট, এই মানেগুলো তোমাদের জানা অবশ্যই দরকার। সব কিছু বলে দেওয়া হয়েছে। আজকে গণিতে পড়ানো হয়েছে কতটা দিলাম দেখি। দাদার কাছে কিছু জাম আছে, দাদা তার 0.2 অংশ আমাকে দিল। আমাকে কতটা দিল দেখি? 2 অংশ, 0.2 অংশ সমান 10 ভাগের 2 ভাগ, 2 এর 10, এভাবে লিখতে হয়। 0.3 অংশ মানে কি? 3/10, 0.5 অংশ মানে 5/10, 0.4 অংশ মানে 4/10, 0.8 মানে 8/10, 0.6 মানে 10/10, 0.9 মানে হচ্ছে 9/10। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে, দশমিকের পরে যটা সংখ্যা থাকবে একের পরে তটাই শূন্য নিচে বসবে। আমি আঁকি ও মাপ দিই। প্রকৃত মাপ দেখো, একটি মাছ আঁকা হয়েছে যার লম্বায় 4 সেমি থেকে 5 সেমি। কত হবে? 4.4 সেমি হতে পারে, 4.5 সেমি হতে পারে, 4.6 হতে পারে, কিন্তু 4 থেকে 5-এর মধ্যে একটা সংখ্যা বললে 4.4 বলতে পারো, 5 বলতে পারো, অনেক কিছু বলতে পারো। সেরকমভাবে একটা লজেন্সের আঁকি যা লম্বায় 2 থেকে 3, 2 থেকে 3-এর মধ্যে 2.1 থেকে আরম্ভ করে 2.9-এর মধ্যে যে কোনো সংখ্যায় হতে পারে। একটা পেন্সিল আঁকি যা 1 সেমি থেকে 2 সেমি লম্বা, মানে 1.1 থেকে আরম্ভ করে 1.9-এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে। তারপরে দেখো কি রয়েছে, আমি, সায়রা ও সুদীপ রোজ খেলার মাঠে যাই। প্রতিদিন খেলার মাঠে আমরা খাবার ভাগ করে খাই।
গত রবিবার মা বাড়িতে লাড্ডু তৈরি করেছে। আমার বন্ধুরা লাড্ডু খেতে ভালোবাসে। আমি কতগুলো লাড্ডু নিয়ে গেলে আমরা 3 জনে না ভেঙে সমান ভাগে ভাগ করে খেতে পারি দেখি। যদি আমরা 3টে লাড্ডু নিয়ে যাই তাহলে প্রত্যেকে আমরা একটা করে পাবো। কিন্তু 4টে লাড্ডু নিয়ে গেলে 3 জনেতে একটা পাবো, কিন্তু একটা পড়ে থাকবে। 5টে লাড্ডু নিয়ে গেলে প্রত্যেকে একটা করে পাবো, কিন্তু আমরা দেখছি 2টো লাড্ডু পড়ে থাকবে। আর 6টা করে নিয়ে গেলে প্রত্যেকে দুটো করে পেয়ে যাব। সেরকমভাবে 9টা লাড্ডু নিয়ে গেলে তিনটে করে পাবো, কিন্তু 14টা লাড্ডু নিয়ে গেলে প্রত্যেকে 4টে করে পাবো আর 2টো পড়ে থাকবে। এরপরে চলে আসবো পঞ্চম শ্রেণীতে। দেখো, পঞ্চম শ্রেণীতে কালকে মাস্টার দ্বারা পড়ানো হয়েছিল। আজকে বলেছিলাম সেখান থেকে প্রশ্নোত্তর লেখানো হবে। প্রশ্নোত্তর এখানে আসছে তোমাদের বইয়ের 94 পাতা। তারপর লেসন 7 পড়ানো হচ্ছে 78 পেজ, 78 পেজ। আর গণিতের 177, 178 আর পরিবেশের 123, 124 পাতা পড়ানো হয়েছে। দেখো, পরপর ভিডিওগুলো আসছে, তোমরা দেখতে থাকো। প্রথমে আমাদের যে প্রশ্নটা রয়েছে, আমাদের দেশের নাম কি? উত্তর হবে, তোমরা সবাই জানো উত্তরটা কেন লিখতে হবে। লিখবে আমাদের দেশের নাম ভারতবর্ষ। সম্পূর্ণ বাক্যে উত্তর লেখা তোমাদের অভ্যাস করতে হবে। আমাদের দেশে স্বাধীনতা দিবস কোন দিনটিতে পালিত হয়ে থাকে? লিখবে আমাদের দেশে স্বাধীনতা দিবস 15ই আগস্ট পালিত হয়ে থাকে। সেই কোন দিনটিতে এইখানে অ্যান্সারটা লিখতে হবে। যেরকম আমাদের দেশের নাম কি এইখানটা অ্যান্সার লিখতে হয়েছিল, সেরকমভাবে ঠিক এই জায়গায় অ্যান্সারটা লিখতে হবে। তারপরে দেখো, আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে? উত্তর হবে আমাদের দেশ 1947 সালে স্বাধীনতা লাভ করে। এই কত জায়গায় উত্তরটা আসছে তোমরা ভালো করে মিলিয়ে দেখে নাও। স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন 2জন বীর বিপ্লবীর নাম লেখো। যে পাঠটা পড়া হচ্ছে সেই পাঠের সূর্য সেনের কথা তো বাদ দিলে চলবে না। সূর্য সেন বলবে আর ক্ষুদিরাম বোস বলবে। তাহলে কীরকমভাবে লিখবে? স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন 2জন বিপ্লবী বীরের নাম হলো বলে লিখবে ক্ষুদিরাম বোস আর মাস্টারদা সূর্য সেন। এরপরে লিখবে চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? উত্তরটা লিখবে চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। দেখো, এই কোণের জায়গায় বাংলাদেশ কথাটা বসে যাবে। এইভাবে কোনো প্রশ্নের উত্তর আমরা লিখতে পারি। তারপরে দেখো, নিচের শব্দগুলি এলোমেলো করা রয়েছে, সাজিয়ে সঠিক শব্দ করতে হবে। প্রথমটা হবে শাসনমুক্ত, তারপরটা হবে পুকুর পাড়, এটা হবে অন্যরকম, এটা হবে পুলিশ ঘাঁটি, তারপরটা ভারত মাতা, তারপরটা গোলা বারুদ। তোমরা পারবে, এটা আমি নিশ্চিত। তারপরে শব্দ ভাণ্ডার, এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে। প্রথম থেকেই তোমরা যদি সিরিয়াস পড়াশোনা করো কোনো সমস্যা হবে না। দেখো, ভাণ্ডার মানে হচ্ছে ভাড়ার ঘর, মুক্ত মানে স্বাধীন, খাটুনি হচ্ছে পরিশ্রম, মনীষী মানে জ্ঞানী, উদ্ধৃতি কোনো রচনা থেকে নেওয়া অংশ। আচ্ছা, অস্ত্রাগার মানে গোলা বারুদ, বন্দুক এইসব রাখার জায়গা। তারপরে দেখো, অর্থ লেখো। স্বাধীন মানে মুক্ত, সাথী হচ্ছে সঙ্গী বা বন্ধু, সম্মান হচ্ছে মর্যাদা, সাদাসিধে হচ্ছে সরল, স্তোত্র হচ্ছে স্তব। ঠিক আছে, এরপরে কি আছে দেখো, 4 প্রশ্নটা, নিচের শব্দগুলি যা অর্থ সেই একই অর্থ বোঝায় এমন শব্দ মাস্টারদা কাহিনীতে রয়েছে, বুঝে নিয়ে লেখো। দেখো, যেমন দৈত্য দানব, নগর শহর, যুদ্ধ লড়াই, যোগ্য উপযুক্ত, অবাক আশ্চর্য, ঐশ্বর্য সম্পদ, অল্প বয়স যার কম বয়সী, ভয়ঙ্কর কাণ্ড মানে সাংঘাতিক কাণ্ড। এই শব্দগুলো কিন্তু আমরা গল্পের বইয়ের মধ্যেই পেয়েছি। তারপরে বাক্য রচনা করো। তোমরা নিজের ইচ্ছা মতো বাক্য রচনা করতে পারো, আমি তোমাদের একটুখানি হেল্প করে দিচ্ছি। যেমন দেখো, পতাকা, আমাদের জাতীয় পতাকার 3টি রং আছে। মা, মা আমাদের সবার প্রিয়। দেশ, আমাদের দেশের নাম ভারতবর্ষ। মুক্তি, মুক্তিযোদ্ধাদের আমাদের সম্মান করা উচিত। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, তারপর আছে ব্যায়াম, সুস্থ থাকতে আমাদের ব্যায়াম করা উচিত। তোমরা নিজের ইচ্ছা মতো লিখতে পারো। এরপর কি আছে দেখো, দারুণ প্রশ্ন, 1টি 2টি 3টি 4টি 5টি শব্দের বাক্য মাস্টারদার রচনা অংশ থেকে খুঁজে নিয়ে লেখো। দেখো, এমন একটা
বাক্য যেটা একটা শব্দ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে লেখা রয়েছে রাস ভারী, একটাই শব্দ, ওটাই বাক্য। এমন হতে পারে তো দুটো শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করা হয়েছে, ঠিক আছে? যেমন ধরো সাংঘাতিক কাণ্ড, দুটো শব্দ একটা বাক্য হয়েছে। তিনটে শব্দ দিয়ে যদি বাক্য বলতে হয়, দেশ আমার মা, দেখো তিনটে শব্দ একটা বাক্য তৈরি হয়েছে। ও লেসন 7 দ্য রিবেল পোয়েট, এখানে একটা গান দিয়ে শুরু হচ্ছে। লেটস সিং অ্যান ইন্সপায়ারিং সং টুগেদার, একত্রে একটা গান করতে বলেছে। উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে, ও ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ উই শ্যাল ওভারকাম সামডে। এটা কিন্তু তোমরা ছন্দে সুরে পড়বে, ঠিক আছে? আমরা এটা খুব পরিচিত গান, এরকম ভাবে গাই। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. ঠিক আছে? এরপরে দেখো কি রয়েছে, আমাদের পড়াটা রয়েছে। দেখো, প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, তোমাদের মতোই পঞ্চম শ্রেণীর ছাত্র হচ্ছে প্রীতম। He returns home from school. স্কুল থেকে সে বাড়ি ফিরলো। All excited, his father find reading newspaper. সে দেখলো বাবা কি করছে, নিউজ পেপার পড়ছে, সংবাদপত্র পড়ছে। প্রীতম বলছে, দেখো প্রীতম ফাদার, তার মানে কি প্রীতম আর বাবার সঙ্গে কথোপকথন হয়েছে, এটা আমরা পড়বো। ফাদার গেস হোয়াট হ্যাপেন টুডে, বাবা অনুমান করো তো আজ কি হয়েছে। হোয়াট ডিয়ার, কি হয়েছে প্রিয় বলো। Our teacher has asked to sing a patriotic song on the Republic Day. আমার বাবা একটা দেশপ্রেমিক গান গাইতে বলেছেন। কবে? রিপাবলিক ডে, মানে প্রজাতন্ত্র দিবসে আমাদের গান গাইতে বলেছি। হুইচ সং আর ইউ গোয়িং টু সিং অন, হে পুত্র কোন গানটি তুমি গাইতে চলেছ। ম্যাম সাজেস্টেড দ্যাট উই শুড সং কারার ওই লৌহ কপাট, ম্যাডাম বলেছে যে কারার ওই লৌহ কপাট গানটা আমরা গাইব। ডু ইউ নো হু ওয়াজ রিটেন দিস সং প্রীতম, প্রীতম তুমি জানো এই গানটি কে লিখেছেন। তখন প্রীতম কি বলবে চলো দেখে নি। নো ফাদার, না বাবা আমি জানি না তো কে লিখেছে। দেখো, হি ওয়াজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, দি অথর অফ ফেমাস পোয়েম বিদ্রোহী, তিনি আমাদের প্রিয় কবি, মহান কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবিতার কবি। উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, তার সম্পর্কে কি তুমি আরও কিছু বলতে পারবে। হি ওয়াজ বর্ন অ্যাট টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল, যখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল তখন তিনি জন্মগ্রহণ করেছিলেন। থ্রু হিজ রিটিন হি ইন্সপায়ার দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, তার লেখার মাধ্যমে ভারতীয় যুবকদের তিনি অনুপ্রাণিত করেছিলেন ব্রিটিশদের সঙ্গে লড়াই করার জন্য। হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার, বাবা সে কখন জন্ম ছিল। হি ওয়াজ বর্ন অন 24 May 1899 ইন দ্য ভিলেজ চুরুলিয়া, চুরুলিয়া গ্রামে 24 মে 1899 সালে তিনি জন্মগ্রহণ করেন। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন বার্ডন ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল, অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোলের কাছে এই গ্রামটি অবস্থিত। অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্ট টু ফোক থিয়েটার অ্যান্ড লেটার রোট মেনি ফোক প্লেস লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস, ছোটবেলায় তিনি লোক থিয়েটারে লোকনাট্যে তিনি খুবই আকৃষ্ট হয়েছিলেন। পরবর্তীকালে তিনি দাতাকর্ণ এবং কবি কালিদাস দুটি গল্পের বই লিখেছিলেন, নাটকের বই লিখেছিলেন। দ্যাট ইজ ইন্টারেস্টিং, খুবই আগ্রহ ব্যাপার। দেখো, ইন 1910 নজরুল মিট রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক, হু ওয়াজ হিজ টিচার। 1910 সালে বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে তার সাক্ষাৎ হয়, যে তিনি তার শিক্ষক ছিলেন। দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেড মাস্টার অফ দ্য স্কুল। নজরুল জয়েন নেক্সট, নজরুল যেখানে যোগদান করেছিল সেখানে কুমুদ রঞ্জন মল্লিক ছিলেন সেখানকার প্রধান শিক্ষক। ঠিক আছে, এতটা বললাম। এবার দেখো ওয়ার্ড্রপ রয়েছে, তোমাদের ওয়ার্ড্রপগুলো একদম খুব ভালো করে মুখস্থ করতে হবে। পেট্রিয়টিক, ইন্সপায়ার্ড, ফোক থিয়েটার আর ডিভিশনারি। ঠিক আছে, এগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করবে, খাতায় অনেকবার লিখবে, তোমাদের খুব বুঝতে সুবিধা হবে।
এরপরে চলে আসি আমরা অ্যাক্টিভিটি 1। দেখো আজকে আমরা অ্যাক্টিভিটি 1 আর অ্যাক্টিভিটি 2 ভালো করে আমরা জেনে নেব। দেখো কি আছে, প্রীতম ওয়াজ টু সিং দ্য সং। কি গান গাইতে গিয়েছিল? ঠিক আছে, তিনি গাইতে গিয়েছিল, সে গাইতে গিয়েছিল কার ওই লৌহ কপাট। নজরুল ওয়াজ বর্ন ইন, কখন জন্মগ্রহণ করেছিল সেটা জানতে চায়নি, বলেছেন ইন মানে কোথায় জন্মগ্রহণ করেছিল, ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিল। যদি অন থাকতো তাহলে বলতাম অন 24 মে 1899। তোমরা এটা ভুল করবে না কিন্তু। তারপরে বলেছি বারওয়ান ডিস্ট্রিক্ট ইজ ইন, বারওয়ান ডিস্ট্রিক্ট কোথায়, ইজ ইন ওয়েস্ট বেঙ্গল। দেখো ইজ ইন বলেছে, যদি বলতো ওয়াজ ইন তখন বলতাম আনডিভাইডেড বেঙ্গল, এখানে ইজ ইন বলেছে বলে ওয়েস্ট বেঙ্গল হবে। প্রেজেন্টেশনের কথা বলা হয়েছে, ভালো করে বুঝে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। তারপরে দেখো কি লেখা রয়েছে, ইন ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন। নজরুল যখন জন্মগ্রহণ করেছেন তখন কি ভারত স্বাধীন ছিল? উত্তর হবে নো, ইন্ডিয়া ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন। দেখো কিভাবে উত্তর লিখতে হয় এখানে বলে দিচ্ছি, এখানে নো লিখবে, তারপরে ইন্ডিয়া ওয়াজ লিখবে, নট ইন্ডিপেন্ডেন্ট দিয়ে উত্তর লিখে দিলে। নেম সাম অফ দ্য ফোক থিয়েটার দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন। এখানে কি লিখবে, দ্য ফোক প্লেস দ্যাট ওয়াজ নজরুল রিটেন দিয়ে নাম লিখবে। যে যে থিয়েটারগুলোর নাম লিখেছিল সেগুলো হচ্ছে কি, দাদা কর্ণার, কবি কালিদাস। তারপর লিখবে হু ওয়াজ নজরুল টিচার, নজরুলের শিক্ষকের নাম কি ছিল, দ্য রেভলিউশনারি নির্বাণচন্দ্র ঘটক ওয়াজ নজরুল টিচার, নজরুল টিচারের নাম ছিল নির্বাণচন্দ্র ঘটক। হু ওয়াজ কুমুদরঞ্জন মল্লিক, দেখো উত্তরটা এরকম হবে, কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ এ পোয়েট অ্যান্ড দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন নেক্সট। ঠিক আছে, সময়ের সঙ্গে ঘড়ির দুটো কাঁটার অবস্থান দেখি। এখন গ্রীষ্মের ছুটি চলছে, রোহান দুপুরে খেতে বসেছে, তখন 12টা বাজে। রোহান দেখলো ঘন্টার কাঁটা 12-র ঘরে আর মিনিটের কাঁটা 12-র ঘরে। দেখো এই ছবিটা দেখে বুঝতে পারছো। ঠিক আছে, এবার পড়াতে পড়াতে আজকে আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার ঘন্টার কাঁটা ছোট হয় না মিনিটের কাঁটা ছোট হয়, তাদের জন্য একটা ছড়া তৈরি করেছি, তোমরাও মনে রাখবে। যখন ঘন্টা পড়ে ছেলেরা ছোটাছুটি করে, ঠিক আছে, তাহলে ঘন্টা হয়ে গেল ছোট, সহজভাবে আমরা মনে রাখতে পারবো। এবার দেখো 5 মিনিট পরে দেখলো মিনিটের কাঁটা 1 ঘর চলে এসছে। 1 ঘর অর্থাৎ মাঝখানে কিছু ফাঁক জায়গা তৈরি হয়েছে। দেখো এখানে ছিল, একটু সরে এসছে। তারপরে আরও 5 মিনিট পর দেখলো ওটা 2-এর জায়গায় চলে এসছে। দেখো এইভাবে যখন দুটো ঘড়ির কাঁটার মধ্যে একটা ফাঁক তৈরি হয় সেই অংশটাকে বলি আমরা কোণ। ও আজকে আমাদের তাহলে কী পড়ানো হচ্ছে, ঘড়ির কাঁটার দুটো কাঁটার সঙ্গে কাঁটার অবস্থান কটা বাজছে সেটা আমরা আগের ক্লাসে শিখে গেছি। এখন কি শেখানো হচ্ছে, এখন শেখানো হচ্ছে দুটো কাঁটার মধ্যে যে ফাঁকটা রয়েছে ফাঁকটাকে কি বলা হয়, ফাঁকটাকে কোণ বলে। দেখো কত রকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকমও হতে পারে। ঠিক আছে, কখনো দেখতে পারবো আমরা দেশলাই কাঠি দিয়ে, দেখো ছোট কোণ, বড় কোণ, অনেক বড় কোণ, এরকম আমরা করতেই পারি। এবার দেখো এখানে কি বলেছে, ছবিতে ছোট বড় মিলিয়ে বিভিন্ন রকম কোণে লাল কালির দাগ দিই। অনেক কোণ আছে, দেখো এখানে কোণ, এখানে কোণ, এইখানে কোণ, ওপরে কোণ, নানা রকম কোণ আছে। দেখো গাছের এখানে কোণ, এইরকম জায়গায় কোণ, অনেক রকম কোণই আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো তোমাদের জ্যামিতি বক্সে এইরকম একটা জিনিস দেখতে পাবে, এটাকে চাঁদা বলা হয়, প্রোটেক্টর বলা হয়। ঠিক আছে, এইখানে বিভিন্ন রকমের কোণের ছবি দেওয়া হয়েছে। দুটো রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়ে কোণ উৎপন্ন করে। এটা তোমরা ভালো করে মুখস্থ করবে, এটা কিন্তু শূন্যস্থান পূরণে দেয়। ঠিক আছে, নিচের ছবিতে এবি আর বিসি দুটি রশ্মি বি বিন্দুতে মিলিত হয়েছে। দেখো এবি আর বিসি কোথায় মিলিত হয়েছে, বিতে মিলিত হয়েছে, আর মাঝখানে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কোণ। ঠিক আছে, কোণটাকে বলা হয় এ বি সি। দেখো এ বি সি এটা হচ্ছে কোণের নাম, আর দুটো বাহু আছে এ বি আর বিসি। এ বি একটা লাইন, বিসি একটা লাইন, এটাকে বাহু বলছে। আর বি পয়েন্টে দুটো স্ট্রেট লাইন মিট করেছে, এটাকে একটা শীর্ষবিন্দু বলছে। দেখো চাঁদার সাহায্যে আমরা কিভাবে এটাকে ব্যবহার করতে পারি। জ্যামিতি বক্সে যে অর্ধবৃত্তাকার যন্ত্রটি তার নাম হচ্ছে চাঁদা। কোণ মাপার একক বা ডিগ্রি। চাঁদার ভূমির সাহায্যে সরলরেখার উপর মধ্যবিন্দু রয়েছে। দেখো ঠিক মাঝখানে একটা বিন্দু থাকে, সেখানে যখন স্ট্রেট লাইনটা বসানো হয় এটা হচ্ছে 180 ডিগ্রি। আস্তে আস্তে 0, 1, 2, 3 করে এরকমভাবে ডিগ্রিটা বেড়ে গেছে। তোমরা এটা ভালো করে বুঝবে, সংখ্যাগুলো একবার
লেখা আছে ডান দিক থেকে বাঁ দিকে, হ্যাঁ, অর্থাৎ ডান দিকে আছে 0, বাঁ দিকে আছে 180, আর একবার লেখা আছে বাঁ দিক থেকে ডান দিকে, অর্থাৎ বাঁ দিকে আছে 0, ডান দিকে আছে 180, ঠিক আছে? এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার দেখো কিভাবে মাপবো সেটা একটা বিষয় আছে। এই একটা কোণ আছে, কোণটা কত ডিগ্রি কীভাবে মাপতে হবে সেটা তোমাদের শেখানোর চেষ্টা করা হচ্ছে। প্রথমে কোণের বাহু দুটোকে বাড়িয়ে দেবো। দেখো যেটা কোণের বাহু ছিল এটাকে আরও লম্বা করে দিলাম, এটাকে আরও লম্বা করে দিলাম, ঠিক আছে? এবি আর বিসি বাহুকে চাঁদার উপরে বাড়িয়ে দিলাম, অনেকটাই বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে? এবার আমরা প্রোটেক্টরের সঙ্গে চাঁদার সঙ্গে মিলিয়ে নেবো। ওই যে লাইনটা আছে এই লাইনটার উপরে চাঁদাটা বসাবো, বসিয়ে দেখে নেবো কোথায় গিয়ে দাগটা শেষ হচ্ছে, সেটাই আমাদের বাহু হবে। দেখা গেল কোথায় হচ্ছে 10, 20, 30, 40, তাহলে এটা হচ্ছে 40 ডিগ্রি। আবার উল্টো দিকে যদি ধরতে হয় তাহলে এখান থেকে ধরবো 10, 20, 30, 40, ঠিক আছে? কোনটা এদিকেও হতে পারে, কোনটা এদিকেও হতে পারে, সেই জন্যই আমরা এরকমভাবে করছি। দেখো যখন লম্বালম্বি সোজাসুজি দাঁড়িয়ে থাকবে এটাকে বলা হবে 90 ডিগ্রি, ঠিক আছে? এইখানটা একটা শূন্যস্থান পূরণ দেয়, তোমরা দেখবে ভূমিরেখার মধ্যবিন্দু ডান দিক থেকে কোণ মাপতে গেলে নিচের ঘরে মাপ দিই, আর ভূমিরেখার মধ্যবিন্দু থেকে বাঁ দিকে মাপতে গেলে উপরের মানে দাগ দিই। দেখো কীরকম কী বললো বলো তো এটা? যখন আমরা বাঁ দিক থেকে এদিক থেকে মাপবো, ঠিক আছে, ডান দিক থেকে মাপছি কোনটা কত হচ্ছে, তখন নিচের ঘরগুলো ধরবো, আর যখন বাঁ দিক থেকে মাপবো তখন আমরা উপরের ঘরগুলো দেখবো। যেমন দেখো এটা শেখানো হয়েছে, বাঁ দিক থেকে মাপা হয়েছে নিচের ঘরগুলো ধরছি, ঠিক আছে? আর ডান দিক থেকে মাপা হয়েছে তখন উপরের ঘরগুলো ধরবো। এরকমভাবে আমরা কোণ মাপা শিখছি। এটা কত ডিগ্রি কোণ আছে আমরা মেপে দেখে নেবো। এটা হচ্ছে 132 ডিগ্রি। কেন বলো তো? এখান থেকে এই কোণটা ধরা হয়েছে, ঠিক আছে? পরপর 130 ডিগ্রি গেছে, আরও 2 ডিগ্রি গেছে, ছোটো ছোটো 2 ডিগ্রি গেছে, 132 ডিগ্রি এটা আমরা মেপে নিলাম। এই কোণটা হচ্ছে আবার সমকোণের মান, যে সোজাসুজি দাঁড়ায় এইমাত্র বললাম। একটা দেখো এখানে লেখা রয়েছে একটা কোণ যদি লম্বালম্বি দাঁড়িয়ে থাকে, এটা আছে লম্বালম্বি দাঁড়িয়ে আছে, একদম 90 ডিগ্রি উঠেছে, এটাকে আমরা বলছি সমকোণ। এবার সমকোণের থেকে ছোটও হতে পারে, তো বড়ও হতে পারে। তো দেখো সমকোণের থেকে যদি ছোট হয় তার নাম হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে? আর যদি বড় হয় তার নাম হচ্ছে স্থূলকোণ। আর গোটাটা একটা সরলরেখা হয়ে গেলে সেটাকে সরলকোণ বলা হচ্ছে। এখানে আমরা সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ আর সরলকোণ 4টে কোণের মান আমরা জানতে পারলাম। কাকে কোন কোণ বলে সেটা আমরা এখানে শিখতে পারছি। একটা সরলরেখার উপর একটা সরলরেখা লম্বালম্বি দাঁড়িয়ে থাকলে সমান মাপের যে কোণ হয় তাকে সমকোণ বলছে। 90 ডিগ্রি থেকে ছোট হলে সূক্ষ্মকোণ আর বড় হলে স্থূলকোণ বলা হচ্ছে। এবার দেখো কী রয়েছে এখানে কোণগুলো মাপ। এই যে কোণটা আছে মেপে দেখলাম এটা 60 ডিগ্রি হচ্ছে, তার মানে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি ছোট, এটা হচ্ছে পুরোপুরি 90 ডিগ্রির মতো, এটাকে সমকোণ বলছি। আবার দেখো এই কোণটা 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি হলে লম্বালম্বি হয়ে যেত, তার থেকে আরও একটু বেরিয়ে গেছে, এটা হচ্ছে স্থূলকোণ। এটা দেখো 90 ডিগ্রি ছোট, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এটা বলেনি, কোনটা বলেছে দেখো এই লাইনটা দাগ দিয়েছে, ঠিক আছে? এই লাইনটা দাগ দিয়েছে, তার মানে এটা হচ্ছে সরল কোণ, সোজা এক লাইন রয়েছে, ঠিক আছে? এরপরে দেখো কী বলেছে, উপরের চিত্রে কোন কোন কোণের মান সবথেকে বড়? সবথেকে বড় হচ্ছে 180 ডিগ্রি আর ছোট হচ্ছে 60 ডিগ্রি। তোমরা দেখেই নাও, এই যে কোণটা আছে এটা হচ্ছে 180 ডিগ্রি, হ্যাঁ, আর এই যে কোণটা আছে এটা 60 ডিগ্রি। এরপরে কি বলেছে কোণের মাপগুলো বলেছে, এটা 60 ডিগ্রি, 90 ডিগ্রি, আমরা চারার সাহায্যে মেপে দেখে নেবো 120 ডিগ্রি, 180 ডিগ্রি, 30 ডিগ্রি আর 150 ডিগ্রি। দেখো এরপরে একটা ছক দিয়েছে, ছকটা পূরণ করতে হবে। এটা হচ্ছে কি 40 ডিগ্রি মানে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণে দাগ দেওয়া হয়েছে। 90 ডিগ্রি মানে সমকোণ, দেখো সমকোণে দাগ দেওয়া হয়েছে। 180 ডিগ্রি মানে 90 ডিগ্রি থেকে বড়, তাহলে স্থূলকোণ হবে। 160 ওটাও তো 90 থেকে বড়, এটা স্থূলকোণ হবে। 10 90 থেকে ছোট, সূক্ষ্মকোণ হবে। 180 ডিগ্রি হবে সরল কোণ। 130 ডিগ্রি 90 থেকে বড়, 180 থেকে ছোট, এটা হবে স্থূলকোণ। আর 80 আর 50 দুটোই কিন্তু সূক্ষ্মকোণ, কারণ ওটা 90 থেকে ছোট। এবার দেখো ঘড়ির কাঁটার বিভিন্ন সময় যখন 9টা বাজে তখন সমকোণে থাকে, আর যখন সরলরেখা হয়ে যায় তখন 6টা বাজে, ঠিক আছে? আর 12টার সময় কিন্তু দুটো কাঁটা এক জায়গায় চলে আসে, তখনও কিন্তু এরকম দেখায়, ঠিক আছে? সমকোণ হয় 3টের সময়, আর 9টার সময় উল্টো দিকে কাঁটাটা চলে আসে, তখন সেটা কিন্তু সমকোণ হয়। আর 4টে বাজে তখন কটা, দেখো 2টো বাজে, এখন 2টো বাজছে, তো তার মানে কি 60 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। আবার যখন 1টা বাজবে তখন কিন্তু 30 ডিগ্রি কোণ তৈরি হবে। 10টা বাজলেও
60 ডিগ্রি কোণ তৈরি হবে। এগুলো সব কিন্তু সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ যখন 4টে বাজছে তখন স্থূলকোণ তৈরি হয়েছে। দেখো অনেক বড় কোণ হয়েছে, 90 থেকে বড় হয়েছে, সেটাকে হচ্ছে 120 ডিগ্রি কোণ হয়েছে। 5টা তো হতে পারে, 7টা তো হতে পারে, এরকমভাবে আমরা এটা ভর্তি করলাম। ইউনিট শুরু হচ্ছে বনে থাকে বাঘ। ঠিক আছে, তোমাদের আমাদের পরিবেশ বইয়ের 120 পাতায় এই পড়াটা শুরু হচ্ছে। বনে কি বাঘ থাকে? এখানে নানা রকম লোকে নানা রকম কথা বলেছে। সুধন কি বললো, ছবি কি বললো, মালতী কি বললো, সবাই বনের বাঘের কথা বলেছে। কেউ বনে বাঘ দেখতে পাচ্ছে, কেউ হাতি দেখতে পাচ্ছে। তোমরা এটা অবশ্যই পড়বে। ঠিক আছে, এখানে নানা রকম বাঘের কথা বলা হয়েছে, পশুর কথা বলা হয়েছে, পাখির কথা বলা হয়েছে, আর সেখানে গাছের কথা বলা হয়েছে। আমরা একটা ছকের সাহায্যে এটা সহজেই বুঝে নেব কোথায় কি গাছ থাকে, কোথায় কি ফল থাকে, কোথায় কি ফুল থাকে। দেখো, যদি আমাদের বলতে হয় বনের গাছপালার নাম, বনে কি কি গাছপালা থাকে বলতো? দেখো পরপর এখানে লিখে দেওয়া হচ্ছে। শাল, সেগুন, রাধাচূড়া, পলাশ, ইউক্যালিপটাস, পাইন, ওক, ভাড়, বার্চ, রোডোডেনড্রন, ফার্ন, সুন্দরী, গড়ান, হেতাল, চাপা, চিলনি, লালি, অর্জুন, হর্তুকি, আম, লিচু, নানা ধরনের গাছ। তোমরা আরও গাছের নাম লিখতে পারো যেগুলো বনে থাকে। আর পশু কী থাকে অবশ্যই জানো। বাঘ, হাতি, শিয়াল, খরগোশ, বুনো বিড়াল, বুনো শুয়োর, বাঁদর, গন্ডার, চিতাবাঘ, কাঠবিড়ালি, সাপ, হরিণ, ভোঁদর, কুমির, বাইসন, গিরগিটি, এগুলো থাকে। আবার দেখ কি আছে, বন থেকে তোমরা কি কি পাও? বন থেকে আমরা জ্বালানি পাই, জ্বালানি কাঠ, মধু, লাক্ষা, রেশম, ফল, ওষুধ, মশলা পাই। বনের মধ্যে থাকে নদী, নদী থেকে আমরা মাছ, কাঁকড়া, চিংড়ি পাই, মৃত পশুর চামড়া পাই। বন থেকে পাওয়া কাঠে মানুষ আসবাবপত্র তৈরি করে। হলো, তারপরে কি আছে দেখো, বনের কি কি অন্য জায়গায় চলে যায়। বন থেকে মধু, জ্বালানি কাঠ, আসবাবপত্রের কাঠ, লাক্ষা, পশম, রেশম, আটা, ফল, নদী থেকে মাছ, মৃত পশুর চামড়া ইত্যাদি বন দপ্তরের অনুমতি নিয়ে অন্য জায়গায় সরবরাহ করা হয়। এই ছকটা তোমাদের সামনে হাজির করলাম। তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, মুখস্থ করতেও সুবিধা হয়। এরপরে কি আছে চলো আমরা দেখে নিই। দেখো, বন থেকে আমরা কী কী পাই এইমাত্র জানলাম, আরও কিছু জানবো। বন থেকে আমরা যেসব জিনিস পাই সেগুলো আমাদের কী কী কাজে লাগে সেগুলো আমরা একটুখানি ভালো করে বুঝে নেব। দেখো, এখানে একটা ছক রয়েছে, পরপর দুটো ছক রয়েছে। ছকগুলো আমরা করব। কী কী ওষুধ পাই দেখে নাও। ওষুধ প্রথমে আছে ওষুধ, দেখবো আমরা কী কী ওষুধ পাই। দেখো, এখানে প্রথমে আছে ওষুধ, একটুখানি বড় করছি আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, দেখো, আমরা ওষুধ, দড়ি, আসবাবপত্রের কাঠ, কাগজ, মশলা, ফল, ফুল। ওষুধ আমরা কি সর্পন্দা গাছের মূল থেকে উচ্চ রক্তচাপের জন্য রেসানপির, সিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন পাই। দড়ি নারকেলের ছোবড়া থেকে নারকেলের দড়ি, পাটের তন্তু, বাঁশ থেকে দড়ি তৈরি হয়। আসবাবপত্রের কাঠ, সেগুন, মেহগনি, শিশু, নিম, চাপা, গামার গাছের পাই। তারপরে কাগজ, বাঁশ থেকে কাগজের মণ্ড প্রস্তুত করা হয়। মশলা, সর্ষে বীজ, কালো জিরে, হলুদ, মাটির তলা পবিত্র কাণ্ড, লঙ্কা, ফল, মৌরি বীজ, এগুলো আমরা এখান থেকে পাই। তারপর দেখো ফল, কী কী ফল পাই। আম, আপেল, চালতা, বেদানা, মটর, নারকেল, ধান, এগুলো পাই আমরা। ফুল কি পাই? জবা, গাঁদা, অপরাজিতা, টগর, বেল, জুঁই, চাপা, নানা রকম ফুল পেতে পারি। এই ছকটা এখানে তোমাদের সামনে হাজির করলাম, তোমরা দেখে নাও, অবশ্যই তোমরা অনুশীলন করবে। এরপরে আরও একটা ছক আছে, সেটাও আমরা বুঝে নেব। দেখো, এই যে কি রয়েছে, লম্বা গাছ। কী কী গাছ লম্বা বলো তো বনের মধ্যে দেখতে পাই আমরা? নারকেল, তাল, দেবদারু, ঝাউ, আকাশমণি, ইউক্যালিপটাস, শাল, সেগুন, সুপারি, বাঁশ, শিমুল, এগুলো দেখতে পাওয়া যায়। ছড়ানো বড় গাছ, বট, অশ্বত্থ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, তেঁতুল, আম, জাম, কাঁঠাল। ঠিক আছে, নরম কাণ্ডের গাছ কি দেখতে পাওয়া যায়? কলা, পেঁপে, আনারস, হলুদ, রসুন, আদা, কচু, মানকচু, ওল। লতানো গাছ, শুশনি, থানকুতি, মস, শ্যাওলা। ঠিক আছে, এগুলো হচ্ছে স্যাঁতস্যাঁতে গাছ। আর লতানো গাছ হচ্ছে শাঁকালু, রাঙালু, মটর, ছোলা, শিম, বরবটি, অপরাজিতা, লাউ, কুমড়ো। স্যাঁতস্যাঁতে গাছ হচ্ছে শুশনি, থানকুনি, মস, শ্যাওলা, ব্যাঙের ছাতা। আর জলভূমিতে হয় পানি ফল, কচুরিপানা, পদ্ম, শালুক, কলমি। ঠিক আছে,
এরপরে এই ছকটা আমরা খাতায় লিখে নেওয়ার পরে আমাদের আরও কিছু পড়া আছে, চলো সেই পড়াটা আমরা দেখে নিই। হারিয়ে যাওয়া বন, এখানে একটা প্রশ্ন আছে, বন কেন কমতে থাকছে? দেখো, মানুষ চাষ করতে শিখলো, গাছ কাটার ধারালো অস্ত্র বানালো, এবার দরকার চাষের জন্য জমি, তাই জমি কাটা, তাই জন্য গাছ কাটা শুরু হলো, চাষের জমিতে বাড়াবে বলে মানুষ বন কমতে থাকলো। তাহলে মানুষের বন কমতে থাকলো কেন? চাষের জমি বাড়বে বলে মানুষের বন কমতে থাকলো। এটা একটা প্রশ্ন এখান থেকে তৈরি হয়। আবার দেখো, এখানে একটা প্রশ্ন আছে, আমরা কি থেকে অক্সিজেন পাই না? এটার শূন্যস্থান পূরণ দেয়, গাছের পাতা ছাড়া আমরা অক্সিজেন পাই না। তারপরে দেখো, এখানে আরও একটা প্রশ্ন থাকবে, সমাজভিত্তিক বন বলতে আমরা কী বুঝি? লোকালয়ের মাঝে যে সকল ছোটো ছোটো বন তৈরি করা হচ্ছে তাকে সমাজভিত্তিক বন বলে। ঠিক আছে? আশা করি আজকের ভিডিওগুলো অনেক কাজে আসছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। আচ্ছা, যাওয়ার আগে বলে দিই, আজকে আমাদের স্কুলে একটা বৃক্ষরোপণ কর্মসূচি ছিল। এই ছবিগুলো পরপর তোমাদের জন্য রইলো। তোমরা প্রত্যেকে ভালো থাকো।